1 2 3 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে রাসায়নিক বন্ধনের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা রাসায়নিক বন্ধনের প্রথম ক্লাস করেছিলাম আর কি। হ্যাঁ, প্রথম ক্লাসে আমরা কি কি করেছিলাম? আমরা করেছিলাম হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন নিয়ে একটু অল্প স্বল্প জানছিলাম। এছাড়াও আমরা আরো কি কি করছিলাম? আমরা করছিলাম হচ্ছে তোমার লুইস ডট স্ট্রাকচার দেখছিলাম, এরপরে বন্ধন নিয়ে কিছু পড়াশোনা করছিলাম। হ্যাঁ, তো আজকে আরো ডিটেলসে পড়বো। আজকে হাইব্রিডাইজেশন, গত ক্লাসে হাইব্রিডাইজেশন সম্পর্কে একটু ধারণা দিছিলাম। আজকে মোটামুটি ধারণা না, অ্যাকচুয়ালি মানে বেসিকটা মোটামুটি পড়াই দিছিলাম, কিভাবে তোমরা কোনো একটা যৌগের হাইব্রিডাইজেশন স্ট্রাকচার বের করবা এই জিনিসটা কিন্তু শিখাই দিছিলাম। হাইব্রিডাইজেশন কি কি আসল বিষয় এই জিনিসটাও শিখাই দিছিলাম। sp2 sp3 এগুলো কি জিনিস তাও কিন্তু বলছি। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। তো মোটামুটি বেসিক আলোচনা করে ফেলছি, আজকে জাস্ট একটু ফিনিশিং দিব, কয়েকটা এক্সাম্পল দেখাবো, কয়েকটা না অনেকগুলো এক্সাম্পলই দেখাবো, যাতে করে তোমাদের হাইব্রিডাইজেশন সম্পর্কে এখনো যাদের কনফিউশন আছে আর কি। হ্যাঁ, আশা করি গত ক্লাসে যে দুইটা এক্সাম্পল দেখাইছি ওই দুইটা এক্সাম্পলের মধ্যে অনেক কনফিউশনে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তবে এখনো যাদের টুকটাক কনফিউশন আছে তাদের কনফিউশনটা আশা করি এই যে সামনে যে এক্সাম্পলগুলো দেখবা ওই এক্সাম্পলগুলো দেখে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা রাসায়নিক বন্ধনের যে দ্বিতীয় ক্লাসটা আছে সেটা আমরা শুরু করি। ওকে, তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এখানে অরবিটাল অধিক্রমণ কি, হাইব্রিডাইজেশন কি, বা হচ্ছে অরবিটাল সংকরণ কি, সংকরণ কাকে বলে, এগুলো তোমরা জানো আশা করি, এগুলো গত ক্লাসে আলোচনা হয়ে গেছে। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে বিভিন্ন এক্সাম্পল নিয়ে। হ্যাঁ, যেমন দেখো হাইব্রিডাইজেশনের একটা উৎকৃষ্ট এক্সাম্পল আমাদের সামনে চলে আসছে, একটা সুন্দর একটা এক্সাম্পল আমাদের সামনে চলে আসছে, সেটা হচ্ছে BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বেরিলিয়াম ক্লোরাইডের হাইব্রিডাইজেশন স্ট্রাকচার কেমন হয় সেটা আমরা একটু দেখবো এখন। বেরিলিয়াম ক্লোরাইডের হাইব্রিডাইজেশন স্ট্রাকচারটা কেমন হয় সেটা একটু দেখবো। দেখো, আচ্ছা, এখান থেকে আমরা বের করবো কার? আমরা বের করবো হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের। এই জায়গাটা একটু ছোট হয়ে যাবে, ভালো হইতো। আচ্ছা, আমি একটা নোট ওপেন করি। দেখো আমরা করব হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের, তাই না? বেরিলিয়াম ক্লোরাইড, এটার হাইব্রিডাইজেশন স্ট্রাকচারটা বের করব। তাহলে দেখো এটার হাইব্রিডাইজেশন স্ট্রাকচার যদি আমি বের করতে চাই, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা? কেন্দ্রীয় মৌল হচ্ছে বেরিলিয়াম। ঠিক আছে, কারণ এই যে বেরিলিয়াম, এটার যদি নরমাল স্ট্রাকচার আঁকাই, নরমাল স্ট্রাকচার কিরকম হবে? বেরিলিয়াম থাকবে, তার এই পাশে একটা ক্লোরিন, ধরো এই পাশে একটা ক্লোরিন, এই হচ্ছে নরমাল স্ট্রাকচার, তাই না? আচ্ছা, তো আমি বুঝতে পারতেছি কেন্দ্রীয় মৌল কোনটা? বেরিলিয়াম। এখন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে 4, তাই না? তাহলে এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2p, কত এটা 1s2 2s2 1p। ওকে, এখন এখানে আমরা জানি হাইব্রিডাইজেশন যখন আমরা করি তখন কি করি? মৌলটাকে উত্তেজিত করে নেই, তাই না? উত্তেজিত করি যাতে করে একাধিক যোজ্যতা বা বড় যোজ্যতা পাই আর কি। হ্যাঁ, যোজ্যতা পাওয়ার জন্য, যোজ্যতা ইলেকট্রন বাড়ানোর জন্য আমরা কি করি? তোমার মৌলটাকে উত্তেজিত করে নেই। তাহলে এটাকে যদি আমি উত্তেজিত করি তাহলে আমাদের কি হবে? 2s1 হয়ে যাবে। আর এই যে এখানে যে একটা ইলেকট্রন সেটা যাবে কোথায়? পরের অরবিটালে, মানে 2p1 এ। হ্যাঁ, কারণ তার যেহেতু 2s টাচ করছে তাহলে তার পুরো p অরবিটালটা ফাঁকা, তাই না? তাহলে ওইখানে কি আমার ইলেকট্রনটা যাবে। তাহলে এটা হচ্ছে 2px, তাহলে 2py এ ইলেকট্রন কত? 0। 2p z এ ইলেকট্রন কত? 0। এই হচ্ছে আমাদের বেরিলিয়ামের ব্যাপার স্যাপার। এখন আসো এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখি। সেটা কি? সেটা হচ্ছে এখানে সিগমা বন্ধন সংখ্যা কয়টা? আমি বলছিলাম তোমাদেরকে যে তোমরা আগে নরমাল স্ট্রাকচার বানাবা, দেন সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা এটা দেখবা। সিগমা বন্ধন যতটা তার উপর ডিপেন্ড করবে যে তুমি এখানে কেন্দ্রীয় মৌলটাকে কিভাবে কি করবা? হাইব্রিডাইজ করবা। হ্যাঁ, sp করবা নাকি sp2 করবা নাকি sp3 করবা, এটা ডিপেন্ড করবে কার উপর? সিগমা বন্ডের উপর। ঠিক আছে, গত ক্লাসে বলছি। এরপর যদি কোনো পাই বন্ড থাকে, পাই বন্ড থাকলে কি করতে হবে বলছিলাম? পাই বন্ড থাকলে একটা p অরবিটাল ফাঁকা রাখতে হবে, মানে অসংকরিত রাখতে হবে। হ্যাঁ, কারণ সংকরিত অরবিটাল দ্বারা পাই বন্ড গঠন করা যায় না। ওকে, আচ্ছা, তাহলে এখানে সিগমা বন্ড কয়টা? একটা, দুইটা। তাহলে সিগমা বন্ড হচ্ছে 2টা। আর পাই বন্ড কয়টা? পাই বন্ড হচ্ছে 0টা। তাহলে পাই বন্ড যেহেতু নাই, এটা নিয়ে আমার আর ঝামেলা নাই। তাহলে সিগমা বন্ড যেহেতু 2টা, তাহলে এখানে সংকরণটা কি হবে? এখানে সংকরণ করতে হবে তোমার, এখানে সংকরণ করতে হবে কি? সংকরণ করতে হবে sp।
ঠিক আছে sp, কারণ কি এখানে s একটা ক্যারেক্টার p একটা ক্যারেক্টার, টোটাল দুইটা ক্যারেক্টার থেকে দুইটা অরবিটাল আমরা পাবো, তাই না? s অরবিটাল p অরবিটাল, একটা p অরবিটাল মিলে আমরা কি টোটাল দুইটা অরবিটাল পাবো, ওই দুইটা অরবিটাল দিয়ে দুইটা সিগমা বন্ড আমরা বানাইতে পারবো, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, আমরা এখন বুঝে গেছি যে এখানে বেরিলিয়ামে কোন ধরনের কি হবে সংকরায়ন হবে সেটা আমরা বুঝে গেছি, তাই তো? বেরিলিয়ামে কোন ধরনের সংকরায়ন হবে সেটা আমরা অলরেডি বুঝে গেছি। এবার আসো আমরা আমাদের যে অ্যাডভান্স পড়াশোনা সেদিকে আগাই আর কি। হ্যাঁ, আমরা আমাদের অ্যাডভান্স পড়াশোনা একটু আগাই। ওকে, দেখো এই ব্যাপার স্যাপার গেল, আমরা এখন বুঝতে পারতেছি যে এখানে sp সংকরণ হবে, ঠিক আছে? কিভাবে বুঝলাম হচ্ছে এখানে যতটা সিগমা বন্ধন আছে ততটা কি সেই নাম্বার দেখে আমার বুঝতে হবে যে এখানে কি ধরনের সংকরণ হবে, ঠিক আছে? এখানে নাম্বার যেহেতু 2, তাহলে এটা দেখে আমি বুঝতে পারবো যে এখানে sp সংকরণ হবে, কারণ s আর p যদি নেই তাহলে কি আমরা দুইটা অরবিটাল পাচ্ছি, ঠিক আছে? নাম্বার যদি 3 হইতো তাহলে আমি নিতাম sp2, সেক্ষেত্রে s এর একটা p এর দুইটা মিলে টোটাল কয়টা হইতো? 3টা হইতো, ঠিক আছে? যদি নাম্বার এখানে 4 থাকতো তখন আমি নিতাম sp3, সেক্ষেত্রে কি s এর একটা p এর 3টা মিলে sp3 সংকরণ হইতো, তাই তো? তো আশা করি তোমাদের কাছে বিষয়টা মোটামুটি পরিষ্কার। এখন আসো আমরা বিষয়টা একটু দেখি ভালোভাবে। দেখো এটা গেল, এখন আসো আমরা এখন যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে একটা s অরবিটাল আসবে, এখান থেকে একটা p অরবিটাল আসবে, ঠিক আছে? এসে আমার sp সংকরণ করবে। তাহলে sp সংকরণ যদি করে তাহলে আমি এখান থেকে যে অরবিটাল গুলো পাবো দুইটা সংকর অরবিটাল পাবো, তাই না? গত ক্লাসে আমরা এগুলো ভালো করে দেখছিলাম। দুইটা কি পাবো বলতো? দুইটা সংকর অরবিটাল পাবো, ঠিক আছে? এই একটা দুইটা সংকর অরবিটাল পাবো। ওকে, এতটুকু পর্যন্ত শেষ। আর কোন অরবিটাল আমার ফাঁকা নাই। তাহলে এখন আমি BCl2 এর যে স্ট্রাকচারটা সেটা কিভাবে আঁকবো সেটা একটু দেখো। প্রথমে এই যে দুইটা সংকর অরবিটাল যে পাবো, এই দুইটা সংকর অরবিটালকে আগে লিখে নেই আমি। এই ধরো একটা সংকর অরবিটাল, এই ধরো আরেকটা সংকর অরবিটাল, এই যে এই দুইটা দিয়ে আমি স্ট্রাকচারটা বানায় ফেললাম। হ্যাঁ, এখন এটা কিসের স্ট্রাকচার বলো তো? এটা হচ্ছে তোমার বেরিলিয়ামের স্ট্রাকচার, তাই না? এটা হচ্ছে বেরিলিয়ামের স্ট্রাকচার। আচ্ছা, এখন আমার কি করতে হবে? আমার বেরিলিয়াম পর্যন্ত কাজ শেষ। এই যে বেরিলিয়াম পর্যন্ত কাজ শেষ, ঠিক আছে? বেরিলিয়াম পর্যন্ত কাজ শেষ, এই বেরিলিয়াম পর্যন্ত কাজ শেষ। এখন জাস্ট আমি দুই পাশে ক্লোরিন অ্যাড করে দিলে হচ্ছে, ঠিক আছে? এখন দেখো ক্লোরিনের ক্ষেত্রে আমি কিভাবে যে অ্যাড করবো একটু বুঝো ভালো করে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি। ক্লোরিন 17, তো তাহলে তার শেষ কক্ষপথের যে ইলেকট্রন বিন্যাস 3s2 3p5, তাই না? আগে 1s 2s আছে, এগুলো আপাতত দিচ্ছি না, এটা তোমরা আশা করি বুঝছো, তোমরা এটা বোঝার জন্য প্রপারলি ম্যাচিউরড হয়েছো আর কি। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা যা বুঝতে পারতেছি তা হলো এখানে s অরবিটালের চেহারাটা কিরকম? এরকম। আর p অরবিটালের চেহারাটা কিরকম? p অরবিটালের চেহারাটা হচ্ছে এরকম। এটা তিনটা ঢুকাইলাম, দেন আরো ঢুকাইতে হবে দুইটা। এই p অরবিটালের চেহারা হচ্ছে এরকম। অর্থাৎ এখান থেকে যেটা আমি বুঝতে পারতেছি সেটা হচ্ছে pz অরবিটালে জাস্ট একটা ইলেকট্রন আছে, তাহলে pz অরবিটালটা কি আমার বন্ধনে অংশগ্রহণ করবে, তাই না? কারণ সে যখন আরেকটা ইলেকট্রন পাবে তখন কি পেয়ার আপ হয়ে যাবে, তোমার আর্গনের ইলেকট্রন বিন্যাস সে ইজিলি আপ করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করবে কোনটা? pz অরবিটালটা। ওকে, pz অরবিটালটা। তাহলে pz অরবিটালের চেহারাটা কেমন? pz অরবিটালের চেহারা হচ্ছে এরকম, তাই না? pz অরবিটাল p অরবিটালের চেহারা এরকম না? যদিও pz হচ্ছে এই কোনাকুনি হওয়ার কথা ছিল অক্ষ হিসাব করলে, সেটা ভিন্ন আলোচনা, বাট p অরবিটালের চেহারা তো এরকম, তাই না? তাহলে আমার দুইটা p অরবিটাল দুই সাইডে অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে দুইটা p অরবিটাল দুই সাইডে অ্যাড করে দিব। এই একটা p অরবিটাল, সরি, এই একটা p অরবিটাল। তাহলে এইটা দ্বারা আমি কি বুঝতেছি? এটা দ্বারা বুঝতেছি মাঝখানে যেটা সেটা বেরিলিয়াম, আর দুই পাশের যেগুলো সেগুলো হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন। ওকে, আশা করি তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এটাই হচ্ছে কি আমাদের BCl2 বেরিয়াম ক্লোরাইডের হাইব্রিড স্ট্রাকচার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইডের হাইব্রিড স্ট্রাকচার, যেখানে এগুলো হচ্ছে তোমার p অরবিটাল আর এটাও p অরবিটাল, ওই কারণে এই জিনিসটা হয়েছে। আর আমরা গত ক্লাসে যে জিনিসটা দেখছিলাম, এই যে হাইব্রিড স্ট্রাকচারের সাথে এইভাবে গোলাকার যেটা অ্যাড হয়েছিল, এখানে তো জাস্ট হাইড্রোজেন অ্যাড হয়েছিল। তো হাইড্রোজেনের কোন অরবিটাল অ্যাড হয়েছিল? 1s1, এই s অরবিটালটা অ্যাড হয়েছিল না? তো s অরবিটালের
মানে কি এস অরবিটালের কেমন, আকৃতি কেমন, গোলাকার, তাই ওখানে তোমার এই যে গোলাকার একটা শেপ অ্যাড হয়েছিল। বাট এখানে তো তোমার পি অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করতেছে, তাই পি অরবিটালের শেপ তো আমরা জানি কি ডাম্বেল আকৃতির, তাই এখানে কি ডাম্বেল আকৃতির একটা গঠন আমরা এখানে দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের কাছে বিষয়টা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আশা করি তোমরা বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছো। তাহলে এখানে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, এখানেও দুইটা ইলেকট্রন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে কি BeCl2 এর হাইব্রিড স্ট্রাকচার। আশা করি তোমাদের এই স্ট্রাকচারটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তাহলে এখান থেকে আমি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এখানে বেরিলিয়ামের হাইব্রিডাইজেশন কি হয়েছে, এখানে বেরিলিয়ামের সংকরায়ন কত, এখানে বেরিলিয়ামের সংকরায়ন হচ্ছে sp সংকরায়ন। ঠিক আছে, বেরিলিয়ামে sp সংকরায়ন হয়েছে। ওকে, আচ্ছা এখন এটা কি, এটা আমার একটা সিগমা বন্ড, তাই না? এটা কি, এটাও একটা সিগমা বন্ড। তাহলে এখানে বেরিলিয়ামের এই যেটা, এটা কি sp সংকরণ। ঠিক আছে, এটা কি একটা sp সংকরণ। এখন দেখো এই যে আমার sp সংকরিত করছি না, তাহলে এটাকে আমি sp সংকরণ বলতে পারি, এটাকেও আমি sp সংকরণ বলতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এখন এখান থেকে আমি যেটা বলতে পারি সেক্ষেত্রে এই জায়গায় যেই বন্ধনটা তৈরি হয়েছে, এটা কি বন্ধন, এটা হচ্ছে তোমার sp সংকরণ। ঠিক আছে, এখানে কি sp সংকরণ, মানে কি এখান থেকে একটা sp সংকরিত অরবিটাল ঢুকছে আর একটা কি p অরবিটাল ঢুকে বন্ধন গঠন করছে। তাহলে এখানে কি sp আর এখানেও সেম sp ওকে। আর আগের দিন যেটা আমরা মিথেনের ক্ষেত্রে দেখছিলাম, আরেকবার দেখাই, আমরা মিথেনের ক্ষেত্রে যেটা দেখছিলাম আর কি। হ্যাঁ, মিথেনের ক্ষেত্রে যে এরকম দেখছিলাম, এই যে এখানে হাইড্রোজেন দিছিলাম, তাহলে এখানেও সিগমা বন্ধন, আর এখানে যে ইয়েটা তোমার সংকরণের যে ব্যাপারটা সেটা কি, সেটা হচ্ছে এখানে sp3s। ঠিক আছে, এখানে সংকরিত কোন ধরনের sp3s, এই হচ্ছে আমার ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। এখন আমরা BeCl2 এর যে ব্যাপারটা সেটা দেখছি, এখন আমরা দেখবো হচ্ছে তোমার দেখি আমরা ব্যাক করি। এই যে দেখো এখানে জাস্ট চিত্রটা দিয়ে দিছে সুন্দর করে, দেখো এখানে চিত্রটা সুন্দর করে দিয়ে দিছে, এই যে sp হাইব্রিডাইজেশন। হ্যাঁ, তাহলে এখানে একটা s অরবিটাল একটা p অরবিটাল মিলে হাইব্রিডাইজ স্ট্রাকচার গঠন করছে, যাদের আকৃতি কি সমান, তাহলে এই দুইটা মিলে বেরিলিয়াম গঠন করছে, আর এদিকে ক্লোরিনের যে ডাবল ডাম্বেল আকৃতির p অরবিটাল সেটা যুক্ত হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের sp হাইব্রিডাইজেশন বা তোমার যে ইয়েটা কি বেরিলিয়াম ক্লোরাইডের যে স্ট্রাকচারটা সেটা। তো চলো আমরা সামনে আগাই। এখন আমরা দেখবো হচ্ছে sp2 এর একটা উদাহরণ দেখবো। ঠিক আছে, যেখানে আমাদের জন্য নিয়ে আসা হয়েছে BF3। হ্যাঁ, বোরন ট্রাইফ্লোরাইড। আসো এটা দেখি আবার আগের নিয়ম, বোরন ট্রাইফ্লোরাইড। হ্যাঁ, এটা আমরা একটু দেখি। দেখো প্রথমত আমার যেটা করতে হবে সেটা কি বলতো, সেটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইডের যে নরমাল স্ট্রাকচার সেটা আঁকাবো। নরমাল স্ট্রাকচারটা আগে আঁকাবো, এই নরমাল স্ট্রাকচার আঁকাই ফেললাম। ওকে, তাহলে নরমাল স্ট্রাকচার আঁকানো শেষ। এখন আমি আমার দেখতে হবে কি এখানে সিগমা কয়টা, পাই কয়টা। সিগমা বন্ধন হচ্ছে 3টা, পাই বন্ধন কয়টা, পাই বন্ধন 0টা। 3টা বুঝলাম কিভাবে, এই যে এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এগুলো দেখে আমরা বুঝলাম কি এগুলো হচ্ছে সিগমা বন্ধন 3টা। আচ্ছা, সিগমা বন্ধন 3টা হলে আমার এখানে কি ধরনের সংকরণ হবে, আমার এখানে হবে যে sp2 সংকরণ। কারণ কি, এই যে sp2 সংকরণে s ক্যারেক্টার একটা, p ক্যারেক্টার দুইটা, টোটাল মিলে আমরা 3টা সংকর অরবিটাল পাবো, তাই না? এই যে ধরো sp2, এখান থেকে যদি আমি সংকর অরবিটাল তৈরি করি কয়টা পাবো, এখানে s একটা, p একটা, p একটা, টোটাল কি 3টা অ্যাড হয়েছে না? তাহলে সংকর অরবিটাল কয়টা পাবো, 3টা পাবো, তাই না? তাহলে সংকর অরবিটাল 3টা দিয়ে আমি কি 3টা সিগমা বন্ধন গঠন করতে পারবো। সো এই হচ্ছে আমার ব্যাপার। এখন তাহলে sp2 সংকরিত এখানে করতে হবে। এখন আসো আমরা বোরনের যে ইলেকট্রন বিন্যাস সেটা একটু দেখি। বোরনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। 1s2 2s2 বেরিলিয়াম বোরন না, তাহলে 2p1, এই হচ্ছে আমাদের বোরনের ইলেকট্রন বিন্যাস 2p1। আচ্ছা, এখন এটাকে যদি আমি উত্তেজিত করি তখন কি আসবে, 1s2 2s1 2p1
x1 আর এখানে যে 1টা সেটা 2p y1 এ চলে যাবে 2py1 2py1 এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার ওকে এই হচ্ছে আমার কি ব্যাপার স্যাপার আচ্ছা এখন আমি এখান থেকে যেটা করতে পারি আচ্ছা এটা গেল এখন আমি এখান থেকে যেটা করতে পারি সেটা হলো তোমার এখান থেকে দেখো আমার sp2 সংকরিত করতে হবে তো sp2 যদি সংকরিত করতে হয় তাহলে এখান থেকে একটা s অরবিটাল আমি টেনে নিব দুইটা p অরবিটাল আমি টেনে নিব তাই না তাহলে আমি কি পেয়ে যাব sp p মিলে sp2 সংকরণ আমি sp2 সংকর অরবিটাল আমি পেয়ে যাব ওকে sp2 সংকর অরবিটাল আমি পেয়ে যাব তাহলে এখান থেকে আমার কি কি অ্যাড হইছে এখান থেকে আমার একটা s অরবিটাল এরপরে একটা px অরবিটাল আর একটা py অরবিটাল এই তিনটা মিলে আমার কি sp2 সংকরণ হয়েছে যেখান থেকে আমি কি তিনটা সংকর অরবিটাল পাবো একটা দুইটা তিনটা কেন কারণ এখানে তিনটা ক্যারেক্টার আছে হ্যাঁ তিনটা অরবিটাল মিলে গঠন হয়েছে ঠিক আছে ও হ্যাঁ তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়া হয়নি সেটা হচ্ছে এই যে সংকর অরবিটাল গুলোকে আমি সাই দিয়ে প্রকাশ করি ঠিক আছে মানে সাই1 সাই2 সাই3 এগুলো দিয়ে প্রকাশ করা হয় সংকর অরবিটালকে সাই1 সাই2 সাই3 দিয়ে প্রকাশ করা হয় মানে বোঝাচ্ছে আগে s ছিল p ছিল হ্যাঁ এক একটা এক এক ধরনের ছিল বাট এখন সবই একই রকম হয়ে গেছে সবই সাই হয়ে গেছে ঠিক আছে জাস্ট সিরিয়ালি এদের নাম এক একটা এক এক রকম এতটুকুই তফাৎ আর কোনো তফাৎ নাই আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম মোটামুটি এই জিনিসটা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার এখন দেখো এখানে রাখি আচ্ছা ওকে এটা গেল তাহলে এখন আমার কাজ কি আমার কাজ হচ্ছে কেন্দ্রীয় মৌলের যে চিত্রটা সেটা আঁকা তাহলে এইগুলো দিয়ে আমি কেন্দ্রীয় মৌলের চিত্রটা আঁকাই যে ইয়েগুলো পাইছি আমি সংকর অরবিটাল তিনটা পাইছি তিনটা দিয়ে যদি চিত্র আঁকাই তাহলে হবে কিরকম এই যে এরকম তাই না এরকম একটা চিত্র আমি পাবো ঠিক আছে এরকম একটা চিত্র আমি পাবো আচ্ছা পাইলাম এখন আমার কাজ কি তাহলে আমার বোরনের যে স্ট্রাকচার সেটা আঁকাই ফেলছি এখন জাস্ট এই যে ফ্লোরিন এগুলো যদি অ্যাড করে দেই তাহলে আমার কাজ শেষ তাই না তাহলে আমার কাজ শেষ তাহলে দেখো এই যে এখানে একটা ফ্লোরিন অ্যাড করো এখানে একটা ফ্লোরিন আচ্ছা এর আগে আমার একটা কাজ করতে হবে ফ্লোরিনের কি s অরবিটাল অ্যাড হবে নাকি p অরবিটাল অ্যাড হবে এটাও কিন্তু দেখতে হবে ঠিক আছে এটা না দেখে কিন্তু করা যাবে না দেখো ফ্লোরিন যদি ইলেকট্রন বিন্যাস করি ফ্লোরিন কত 9 তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করবে 1s2 2s2 2p কত 5 দেখো এখানেও কিন্তু এই যে p অরবিটালটা যদি আমি আঁকাই তাহলে 5 এর জন্য কি পাচ্ছি এটাও বিজোড় ওকে তাহলে জাস্ট একটা বিজোড় ইলেকট্রন পাচ্ছি আর বাকিগুলো জোড় তাহলে এটা কি করবে আমার বন্ধন গঠনে অংশগ্রহণ করবে তাহলে এখানে p অরবিটাল যেটা সেটাই কি করবে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে তাহলে p অরবিটালের আকৃতি কেমন p অরবিটালের আকৃতি হচ্ছে এই যে তোমার ডাম্বেল আকৃতির তাই না তাহলে আমি এখানে জাস্ট ডাম্বেল আকৃতির যে বন্ধনগুলো সেগুলো অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে ওকে ডাম্বেল আকৃতির এই যে এখানে একটা ডাম্বেল অ্যাড হবে কি আঁকালাম এটা এই একটা তারপর এই যে এখানে বাস তাহলে তিনটা ডাম্বেল আকৃতির p অরবিটাল আমি অ্যাড করে ফেললাম ঠিক আছে এটা pz অরবিটাল এটাও pz অরবিটাল এটাও কি pz অরবিটাল তাহলে এটা টোটাল স্ট্রাকচার যেটা পাইলাম এটা কিসের স্ট্রাকচার বলো তো এটা হচ্ছে তোমার bf3 এর স্ট্রাকচার ঠিক আছে bf3 এর স্ট্রাকচার যেখানে b এর সংকরায়ন কি b এর সংকরায়ন হচ্ছে sp2 b এর সংকরায়ন কি sp2 আশা করি তোমাদের এই যে সংকর অরবিটাল বা মানে হাইব্রিডাইজেশন যে স্ট্রাকচার সেটা নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না হ্যাঁ এখানে দুইটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন এবং এখানে দুইটা ইলেকট্রন বাস কাজ শেষ এই হচ্ছে আমাদের স্ট্রাকচার আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এবার আসো আমরা ছবির সাথে মিলাই দেখি এই যে দেখো স্ট্রাকচারটা দেখো এই যে বোরন
এই যে আমাদের বোরন, বোরনের সাথে কি এই যে ফ্লোরিনের যেই ইয়েটা ডাম্বেল আকৃতির যে স্ট্রাকচারটা, সেটা এই যে ফ্লোরিনের যে ডাম্বেল আকৃতির স্ট্রাকচার, এই যে ফ্লোরিনের যে ডাম্বেল আকৃতির যে স্ট্রাকচার সেটা, ঠিক আছে। যেখানে বোরনের হাইব্রিডাইজেশন কি হয়েছে, বোরনের হাইব্রিডাইজেশন হয়েছে sp2। আশা করি তোমাদের কাছে মোটামুটি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে কি একটি s অরবিটাল এবং কি দুইটা p অরবিটাল মিলে তোমার কি পরস্পর অধিক্রমণ করছে, অধিক্রমণ করে হাইব্রিড স্ট্রাকচার তৈরি করছে, ওটা কি sp2 স্ট্রাকচার বা sp2 হাইব্রিডাইজেশন। ওকে, তাহলে আমাদের এটাও মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা সামনে আগাই। দেখো আমরা sp3 এর একটা উৎকৃষ্ট উদাহরণ তো আমরা দেখে ফেলছি, তাই না, মিথেন। এটা অলরেডি আমরা দেখে ফেলছি, সেদিনই আমরা দেখে ফেলছি, গত ক্লাসে আমরা দেখে ফেলছি মিথেন। আজকেও একটু করে দেখাইছি, সো এটা আর দেখানোর প্রয়োজন মনে করি না আর কি। হ্যাঁ, এবার আসো আমরা sp3d এর যে স্ট্রাকচারটা সেটা কিভাবে আঁকবো সেটা একটু দেখাই। আগে এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল হচ্ছে PCl5। ওই দিন এটা নিয়ে কিন্তু একটু আইডিয়া দিছিলাম, আজকে জাস্ট আরো ভালোভাবে দেখাই আর কি। হ্যাঁ, PCl5 এটার যদি আমি স্ট্রাকচার দেখতে চাই, তাহলে প্রথম আমার কি করতে হবে বলতো? প্রথম হচ্ছে আমার এটার নর্মাল স্ট্রাকচারটা আঁকাইতে হবে, তাই না? তাহলে নর্মাল স্ট্রাকচারটা আগে আঁকাও। এখানে একটা ক্লোরিন, ধরো এখানে একটা ক্লোরিন, হ্যাঁ, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর এখানে ধরো আরেকটা ক্লোরিন। এই হচ্ছে আমাদের PCl5, তাই না? এখানে সিগমা বন্ড কয়টা? সিগমা বন্ড হচ্ছে 5টা, তাই না? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা সিগমা বন্ড, তাই তো? ওকে, তাহলে 5টা সিগমা বন্ড, পাই বন্ড হচ্ছে 0টা। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝলাম মোটামুটি। এই জিনিসটা মোটামুটি আমরা বুঝলাম। এখন 5টা যদি সিগমা বন্ড হয়, তাহলে আমি সিগমা বন্ড দেখে কি বুঝতে পারি বলতো? সিগমা বন্ড দেখে আমি কি বুঝতে পারি? সিগমা বন্ড দেখে আমি বুঝতে পারি যে তার হাইব্রিডাইজেশন স্ট্রাকচার কি হবে। তাহলে এই সিগমা বন্ডের সংখ্যা যেহেতু 5টা, তাহলে তুমি 5টা ওয়ালা হাইব্রিডাইজেশন স্ট্রাকচার নিতে হবে। তাহলে তুমি কি sp3 নিবা? sp3 নিবা। sp3 তে টোটাল আসে কত? s একটা p তিনটা, টোটাল আছে তো 4টা অরবিটাল। তো 4টা অরবিটাল দিয়ে কি হবে? হবে না। তাহলে এই sp3 এর সাথে তুমি আরেকটা d অ্যাড করে দাও। তাহলে এখন sp3 নিলা, তার সাথে একটা d অরবিটাল অ্যাড করে দিলা, ঠিক আছে? তার সাথে একটা কি d অরবিটাল অ্যাড করে দিলা। তাহলে তুমি কি পেয়ে যাবা? এই যে সিগমা বন্ধন 5টা পেয়ে যাবা। তাহলে এখানে যে সংকরণটা হবে সেটা কি? sp3d টাইপের সংকরণ। আশা করি তোমরা জিনিসটা মোটামুটি বুঝে ফেলেছো যে এখানে কি ধরনের সংকরণ হবে। হ্যাঁ, এবার আসো তোমাদেরকে একটু ভিন্ন জিনিস দেখাই। দেখো আমার যেই ডি অরবিটালটা আমি এখানে ইউজ করছি, এটা একটু দেখো তোমরা, এটা কিন্তু একটু ভিন্ন টাইপের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগে জিনিসটা দেখাই তারপরে বলতেছি। দেখো এটার ইলেকট্রন বিন্যাসটা আগে করি। কার? ফসফরাসের। ফসফরাস কত? 15। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p3, এই হচ্ছে আমাদের ফসফরাস, তাই না? এই হচ্ছে আমাদের কি ফসফরাস। এখন ওরে কি করতে হবে? ওরে উত্তেজিত করাইতে হবে। তাহলে ফসফরাসকে যদি আমি এক্সাইটেড মানে উত্তেজিত অবস্থায় নিয়ে আসি, তাহলে আমাদের কি আসবে? 1s2 2s2 2p6 3s1, কিন্তু হ্যাঁ 2টা 1 হয়ে যাবে। ওই যে এক্সাইটেড করলে শেষ কক্ষপথ ছিল এখান থেকে। তাহলে শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো ওরা কি আনপেয়ার অবস্থায় থাকতে চাইবে। তাহলে 3s1 আর 3px1 3py1 3pz1। তাহলে p অরবিটালের 3টা কিন্তু আমি এখানে দিয়ে দিছি, অলরেডি বিজোড় অবস্থায় আছে। তাহলে s থেকে যে তুমি একটা সরাইছো, ওই s টা কোথায় দিবা? এখানে দিলে তো জোড় হয়ে যাচ্ছে। তাহলে ওইটা দিবা হচ্ছে ওই যে ফাঁকা যে d অরবিটাল আছে সেখানে। তাহলে 3d z1, ঠিক আছে, z স্কয়ার 3d z স্কয়ার 1 3d z স্কয়ার 1। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে z স্কয়ার এটা কেন ইউজ করলাম? হ্যাঁ, মানে xy 3d তে তো আরো অনেক অরবিটাল ছিল, 3dx 3dxy
3D YZ 3D ZX, হ্যাঁ, এরপর x স্কয়ার মাইনাস y স্কয়ার, এগুলো তো আমি ইউজ না করে আমি সরাসরি z স্কয়ারে কেন ইউজ করলাম? এটা হচ্ছে তোমার পরীক্ষালব্ধ ফলাফল অনুযায়ী যেটা বোঝা যায় সেটা হচ্ছে তোমার হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে z অরবিটালটা কি সবার আগে তোমার হাইব্রিডাইজ করে, ঠিক আছে, মানে জেড অরবিটাল দিয়ে হাইব্রিডাইজ করাটা কি সুবিধাজনক হয়ে যায়, বুঝছো? এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে দেখো এখন এটা যদি আমরা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার স্যাপার, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এখন আসো এখান থেকে আমি যদি নেই তোমার একটা s অরবিটাল নিলাম, একটা p অরবিটাল নিলাম, এই যে p অরবিটাল তিনটা নিলাম এবং সাথে নিলাম একটা d অরবিটাল, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে sp3d। sp3 এই জিনিসটা পাবো, তাই না? এই জিনিসটা যদি পাই তাহলে এখান থেকে কি শঙ্কর অরবিটাল পাবো। তিনটাকে একসাথে যদি হাইব্রিডাইজ করি তাহলে হাইব্রিডাইজড অরবিটাল কয়টা পাবো? 5টা পাবো, ঠিক আছে, কারণ তুমি 5টা অরবিটাল নিয়ে কাজ করছো, তাহলে এখান থেকে 5টা হাইব্রিডাইজড অরবিটাল পাবো। 2টা 3টা 4টা 5টা, এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। 5টা পাইলাম। এখন তুমি এই 5টার নাম ψ1 ψ2 ψ3 ψ4 ψ5 এভাবে লেখা যায়, অত ডিটেলস আমি যাচ্ছি না, সমস্যা নাই, এগুলো তোমরা বুঝবে আশা করি। এখন দেখো এটা গেল। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এটার স্ট্রাকচারটা আঁকা, ঠিক আছে। এখন এই 5টা শঙ্কর অরবিটাল দিয়ে স্ট্রাকচারটা আঁকাই ফেলবো। কিভাবে? এই যে এখানে যে গঠনটা আছে না, এই অনুযায়ী আঁকাবো। দেখো প্রথমে এদিকে একটা দাও, এরপরে এদিকে একটা দাও, এদিকে একটা দাও, এদিকে একটা দাও, এদিকে একটা দাও। ওকে, চেষ্টা করতে হবে যাতে কি সবার মধ্যে গ্যাপটা কি সমান থাকে, ঠিক আছে। যদিও আমারটাতে একটু ঝামেলা হয়েছে, তোমরা বাসায় যখন আঁকবা একটু সময় নিয়ে আঁকবা আর কি, হ্যাঁ, সবার মধ্যে কৌণিক পার্থক্যটা যাতে সেম থাকে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার কি ফসফরাসের যে স্ট্রাকচারটা সেটা। ওকে, এখন আমার কাজ কি? এখন আমার যেহেতু কোনো ডাবল বন্ড নাই, সরি, যেহেতু কোনো পাই বন্ধন নাই, সো আমার এত ঝামেলা নাই, জাস্ট এখানে সিঙ্গেল বন্ড আকারে এগুলো যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। 5টা ক্লোরিন, হ্যাঁ, তো ক্লোরিন আমি এখানে অ্যাড করব। এখন ক্লোরিনের যে কক্ষপথটা সেটা কি সেটা আমার বুঝতে হবে। সেটা কি তোমার s অরবিটাল অ্যাড হবে নাকি p অরবিটাল অ্যাড হবে সেটা আমার বুঝতে হবে, ঠিক আছে। তাহলে ক্লোরিন আমরা একটু আগেও দেখছি যে ক্লোরিন তোমার 17, তাহলে তার শেষ কক্ষপথে 3s2 3p5 এই জিনিসটা থাকে। তাহলে তার pz অরবিটাল কি এই যে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। একটু আগে জিনিসটা আমি দেখাইছি, তাই ডিটেলসে দেখাইলাম না। তাহলে pz অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তাহলে প্রতিটার ক্ষেত্রে তাহলে pz অরবিটালের চিত্র কেমন? এরকম। ওকে, তাহলে প্রতিটার ক্ষেত্রে একটা একটা করে ইয়েটা অ্যাড করে দাও, তাহলে হয়ে যাচ্ছে এই 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 শাপলা ফুল হয়ে যাচ্ছে না? এই আরেকটা হচ্ছে এই, বাস কাজ শেষ। এই হচ্ছে আমাদের কি PCl5 এর স্ট্রাকচার। এগুলো কি? এগুলো হচ্ছে ক্লোরিন। তাহলে সবগুলোর মাঝখানে ইলেকট্রনটা দিয়ে দাও। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 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 এই, বাস কাজ শেষ। হ্যাঁ, এই ইলেকট্রন গুলো তোমরা স্পিন সহ দিবা, হ্যাঁ, মানে এভাবে চিত্র দিয়ে যে এই মুখটা দিয়ে দিবা, এরোটা দিয়ে দিবা, এভাবে দিবা, ঠিক আছে। আমার এই যে জায়গা ছোট হওয়ার কারণে আমি দিতে পারতেছি না। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের কি PCl5 এর স্ট্রাকচার। হ্যাঁ, এই হচ্ছে আমাদের PCl5 এর স্ট্রাকচার, ঠিক আছে। PCl5 এর স্ট্রাকচার, যেখানে ফসফরাসের হাইব্রিডাইজেশন হয়েছে sp3d। ফসফরাসের হাইব্রিডাইজেশন কি? sp3d। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না, এবং ইনফ্যাক্ট হাইব্রিডাইজেশন নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। তোমরা এতগুলা মানে এতগুলা এক্সাম্পল তোমাদেরকে দেখাইলাম, তোমাদের আশা করি হাইব্রিডাইজেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। সো তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করবা, বই খুলে দেখবা কোনটা কেমন, নিজের মতো করে আঁকার চেষ্টা করবা। হ্যাঁ, আশা করি তোমাদের এই হাইব্রিডাইজেশন এত কঠিন একটা বিষয়, এটা নিয়ে তোমাদের আর কোনো প্যারা থাকবে না, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এখানে একটু চিত্রটা ভালো করে বোঝা যাচ্ছে না, যাই হোক সমস্যা নেই, চিত্রটা একটু কম বোঝা যাচ্ছে। ওকে,
তাহলে আসো আমরা সামনে আগে। এখন আমরা দেখবো sp3d2, sp3d2 তাই না, sp3d2 এটাও একদম সেম ওইটার মতো। দেখো এটার ক্ষেত্রে আমরা দেখি আমার এক্সাম্পল কি দিছে। আমার এক্সাম্পল দিছে IF7, ঠিক আছে, IF7। ওকে, তাহলে IF7 এখানে যেহেতু আমি বুঝতেছি, এখানে দেখো IF7 আয়োডিন, তার 7 পাশে 7টা, একটা দুইটা, ওয়েট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই হচ্ছে ব্যাপার সেবার। তাহলে তার 7 পাশে 7টা কি ফ্লোরিন আছে, তাহলে 7টা সিগমা বন্ধন। সিগমা বন্ধন কয়টা? 7টা। তাহলে 7টার জন্য তোমাকে কি ধরনের হাইব্রিডাইজেশন করতে হবে? 7টার জন্য তুমি কি sp3d দিবা? sp3d দিবে কত হয়? এদিকে 4 এদিকে 1, 5টা হয়, ঠিক আছে। তাহলে এখানে তোমার দিতে হবে 3, তাই না? ডিতে দিতে হবে কত? 3। আচ্ছা কত উপরে নিচে লিখলাম কেন খোদাই, ওই যে ইয়ে করতে করতে নিচে লেখা হয়ে যাচ্ছে। আচ্ছা sp3d3, ওকে, sp3d3, আগেরটা তো সিম্বল করে আসছে। ওকে, বাকি সব ঠিক আছে। তাহলে যেটা SF6 একটা আছে, এটা তো স্কিপ করে গেছিলাম। আচ্ছা আগে IF7টা দেখাচ্ছি, যেহেতু এটা দেখাই। তাহলে তোমার দিতে হবে কি sp3d3, ঠিক আছে, sp3d3। তাহলে এখানে তোমার কি করতে হবে? তোমার sp3 অরবিটাল নিতে হবে, সাথে d3, sp3 তো নিবা, সাথে কি d অরবিটাল নিতে হবে কয়টা? 3টা। আচ্ছা এটা তোমাদের কাছে SW দিয়ে দিলাম, এটা তোমরা একটু বাসায় দেখবা। তোমরা আগে আয়োডিনের যে ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ ইলেকট্রন বিন্যাস সেটা করবা, করে বাকিটা আশা করি পারবা। আমি SF6 এর যেটা সেটা দেখা দিচ্ছি, ইলেকট্রন বিন্যাস, এটা তোমাদের বাসায় SW দিয়ে দিলাম। আমি SF6 এর যেটা সেটা একটু দেখাই দিই। দেখো SF6 এর সালফারের 6 পাশে 6টা, তাই না? এই হচ্ছে আমার ব্যাপার সেবা। তাহলে 6টা। এখন সিগমা বন্ধন কয়টা? সিগমা বন্ধন হচ্ছে 6টা। তাহলে 6টা মিলানোর জন্য আমার কি করতে হবে? sp3 4টা হয়ে গেছে, আরো d2 2টা দিলাম, তাহলে 6টা হয়ে গেছে, ঠিক আছে। এখন তুমি সালফারের ইলেকট্রন বিন্যাসটা করো, সালফারের ইলেকট্রন বিন্যাস। সালফার কত? 16। তাহলে 3p6, এই হচ্ছে সরি 3p4, এই হচ্ছে আমাদের সালফার, তাই না? এই হচ্ছে আমাদের সালফার 3p4। এখন একে যখন তুমি উত্তেজিত করবা, যখন সালফারকে যখন উত্তেজিত করবা, তখন কি হবে? এই যে 3s এর যে অরবিটালটা, 3s অরবিটালটা 1 হয়ে যাবে, 3px1, 3py1, 3pz1, সাথে দেখো কয়টা ইলেকট্রন হয়েছে? এখানে 4টা, পিতে কিন্তু 4টা, দেখো পিতে অলরেডি 4টা, তাহলে পিতে মাত্র 3টা দিছি, আরো একটা বাকি। এরপর এস এ 2টা দিছি, একটা, তাহলে এস এর একটা বাকি, পি এর একটা বাকি, আরো 2টা ইলেকট্রন দরকার আছে। তাহলে ওকে কোথায় যাবে? ডেফিনেটলি 3d তে যাবে, কারণ 3d ওর ফাঁকা। তাহলে 3d তে যাবে, 3d তে 2টা, হ্যাঁ 3d তে কয়টা? 2টা। তাহলে আমরা লিখতে পারি, ধরো 3d z1 দিলাম আগে, z1 অথবা 3d xy1 দিলাম, ওকে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। এখন তুমি এই যে এই অরবিটালগুলো, সবগুলো অরবিটাল নিয়ে, এই সবগুলো অরবিটাল নিয়ে তুমি কি করতে পারবা? হাইব্রিডাইজেশন করতে পারবা। ইনফ্যাক্ট তোমাকে এই সবগুলো নিয়ে হাইব্রিডাইজেশন করতে হবে। সবগুলো নিয়ে যখন তুমি হাইব্রিডাইজেশন করবা, তখন কি পাবা? তখন পাবা হচ্ছে তোমার sp3d2, এই যে s একটা, p 3টা। দেখো ভালো করে বুঝো, আশা করি তোমাদের কাছে এগুলো ক্লিয়ার পুরোপুরি, তবুও আমি একটু দেখাচ্ছি আর কি। এস একটা, হ্যাঁ, এরপরে পি 3টা, এরপরে ডি 2টা, ওকে। তো এই হচ্ছে আমার মোটামুটি ব্যাপার স্যাপার sp3d2। তাহলে এখান থেকে কয়টা পাবো? আমি পাবো হচ্ছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা।
এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। এখন এই 6টা দিয়ে আমার কি করতে হবে, এই স্ট্রাকচারটা আঁকাইতে হবে। হ্যাঁ, এই 6টা দিয়ে আমি স্ট্রাকচারটা আঁকাবো, ঠিক আছে? তাহলে দেখো দেখো স্ট্রাকচারটা আঁকাই। তাহলে 6টা দিয়ে আগে 6 সাইডে স্ট্রাকচারটা আঁকাও। কয়টা হয়েছে? 4টা, 5টা, এই 6টা হয়ে গেছে। যদিও বাঁকা তারা হয়েছে, সমস্যা নাই, তোমরা বাসায় ভালো করে রাখবা। এখন তুমি এখানের সাথে জাস্ট ফ্লোরিনের যে পি অরবিটাল আমরা একটু আগে দেখছি, ফ্লোরিনে কি থাকে, ওই যে 2p কত থাকে, 5 থাকে, তাই না? তাহলে পিজেড যে সিঙ্গেল অরবিটালটা, পিজেডে কতটা থাকে? পিজেডে একটা থাকে। এই পিজেড অরবিটালটা কি বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে পিজেড অরবিটালটা কেমন হয়? পিজেড অরবিটালটা হয় ডাবল ডাম্বেল আকৃতির, তাই না? এই এই কি আঁকিয়ে দিই, এই শেষ। তাহলে এই হচ্ছে আমাদের SF6 এর যে স্ট্রাকচার সেটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের SF6 এর স্ট্রাকচার। আশা করি তোমাদের কাছে মোটামুটি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তোমাদের কাছে আর কোনো প্রবলেম থাকার কথা না। অনেকগুলো কি দেখাইলাম, অনেকগুলো এক্সাম্পল একসাথে দেখাইছি। এতগুলো এক্সাম্পল যদি একসাথে দেখাই, ছোট বাচ্চাদেরকেও যদি দেখাই, তাদেরও কি এটা প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা বাসায় একটু দেখবা, ভালো করে প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে। ওকে, সামনে আগাই। এই হচ্ছে আমাদের মোটামুটি সংকরায়ন শেষ। তবে এখানে তোমাদেরকে আমি আরেকটা এক্সট্রা জিনিস পড়াবো, আরো একটা এক্সট্রা জিনিস পড়াবো, যাতে করে তোমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আমি এখন পড়াবো হচ্ছে তোমাদেরকে গত ক্লাসে বাড়ি কাজ দিয়েছিলাম, সেটা আমি এখন সলভ করে দিব। সেটা হচ্ছে CH, তাই না? ইথাইনের বাড়ি কাজ দিয়েছিলাম, সেটা আমরা এখন সলভ করব। দেখো CH, 3টা বন্ধন CH। এখান থেকে আমি একটা কাজ করি, এই হাইড্রোজেনটাকে সরাই দেই, এই হাইড্রোজেনটাকে সরাই দিই। তাহলে হাইড্রোজেনটা আছে এদিকে, তাই না? এই হাইড্রোজেনও আছে এদিকে। তাহলে এখান থেকে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে এখানে সিগমা কয়টা? সিগমা হচ্ছে 1টা, 2টা, 3টা। সিগমা হচ্ছে 3টা। আর পাই কয়টা? পাই হচ্ছে 2টা। কিভাবে? ভালো করে বুঝো। এই যে এইটা আর এটা কিন্তু আমার পাই বন্ধন। কারণ কি, আমি গত ক্লাসেই বলছি যে প্রথমে একটা যদি সিগমা বন্ধন তৈরি হয়ে যায়, পরবর্তীতে সেম জায়গায় আর সিগমা বন্ধন তৈরি হয় না, তখন পাই বন্ধন তৈরি হয়, ঠিক আছে? তাহলে প্রথমটা সিগমা বন্ধন, পরের যে দুইটাই কি পাই বন্ধন। তাহলে এখানে পাই বন্ধন হচ্ছে 2টা, সিগমা বন্ধন কয়টা? 1টা, 2টা, 3টা। এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। আচ্ছা, সিগমা বন্ধন যদি 3টা হয়, তাহলে এখান থেকে আমি কি বুঝতেছি? এখান থেকে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে এখানে আমার সংকরণ হবে কি? এখানে আমার সংকরণ হবে sp2। এখানে আমার সংকরণ হবে কি? এখানে আমার সংকরণ হবে সিগমা বন্ধন একটা, সরি, এক মিনিট। দেখো এখানে সিগমা বন্ধন 3টা, ঠিক আছে? সিগমা বন্ধন 3টা, ওকে, পুরা যৌগে 3টা, ঠিক আছে? সম্পূর্ণ যৌগে সিগমা বন্ধন 3টা। বাট আমি যদি স্পেশালি কার্বনের দিকে তাকাই, এই কার্বনের দিকে তাকাই, এখানে তো 2টা কার্বন। এখানে দেখো যৌগটার কিন্তু 2টা পার্ট, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এতক্ষণ তোমরা যেটা দেখছো যেমন SF6, এটা পুরোটাই জাস্ট একটা অংশ, ঠিক আছে? সব হচ্ছে এই সালফারের আশেপাশে, সব কি এই সালফারের আশেপাশে, তাই আমরা পুরোটা ধরছিলাম। বাট এখানে দেখো এই কার্বনের এই সাইডে আছে, আবার এই কার্বনও কিন্তু আছে, 2 কার্বনই কিন্তু সেম। তাই তোমার কি যে কোনো একটা কার্বন ধরে কাজ করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা কার্বন ধরে কাজ করতে হবে। এখন যদি তুমি পুরো যৌগ হিসাব করো তাহলে কিন্তু হচ্ছে না, কারণ এখানে 2টা কেন্দ্রীয় মৌল আছে, ঠিক আছে? কেন্দ্রীয় মৌল কয়টা? এখানে 2টা। বাট এখানে কেন্দ্রীয় মৌল একটা ছিল, যার কারণে এটাতে আমার ওই হিসাবে হয়েছে। তো এখানে যেটা তোমার করতে হবে সেটা কি, গত ক্লাসেও দেখাইছি, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার জাস্ট যে কোনো একটা কার্বন হিসাব করতে হবে। হ্যাঁ, যে কোনো একটা কার্বনের সিগমা বন্ধন। তাহলে একটি কার্বনে, যে কোনো কার্বনে, যে কোনো একটি কার্বনে যে কোনো একটি কার্বনের সিগমা বন্ধন
তিনটা না দুইটা, যে কোনো একটা কার্বন হিসাব করলে সিগমা বন্ধন কয়টা? দুইটা। পাই বন্ধন দুইটা ঠিকই, যেমন এই কার্বন যদি তুমি তাকাও, এই কার্বনের দিকে একটু তাকাও, এই কার্বনের দিকে, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে, এই যে এই কার্বনের দিকে একটু তাকাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এখানে সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা। পাই বন্ধন কয়টা? দুইটা। তাহলে সিগমা বন্ধন যদি দুইটা হয়, এখান থেকে আমি যে সিদ্ধান্ত নিতে পারতেছি, এখান থেকে আমি যে সিদ্ধান্তে আসতে পারতেছি সেটা হচ্ছে এর মধ্যে sp সংকরণ হবে, ঠিক আছে? কারণ এই যে s একটা p একটা মিলে দুইটা হয়, তাই এখানে sp সংকরণের মাধ্যমে আমি দুইটা সংকর অরবিটাল পাবো, ওদেরকে দিয়ে কি করতে পারবো? তোমার সিগমা বন্ড গঠন করতে পারবো। আর পাই বন্ড দুইটা দ্বারা আমি কি বুঝি? পাই বন্ড দুইটা দ্বারা আমি বুঝি হচ্ছে দুইটা p অরবিটাল হ্যাঁ অসংকরিত রাখতে হবে, তাই না? দুইটা p অরবিটাল অসংকরিত রাখতে হবে, এইটা বুঝি আমি, ঠিক আছে? পাই বন্ড দুইটা, এর মানে আমি বুঝি হচ্ছে দুইটা p অরবিটাল অসংকরিত রাখতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু। এখন আসো আমি সামনে আগাই। আচ্ছা, মোটামুটি এতটুকু আমি বুঝছি। এখন আমার কি করতে হবে? এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কার্বনের যে ইলেকট্রন বিন্যাস সেটা একটু দেখি। কার্বন উত্তেজিত অবস্থায় কেমন হয়? 1s2 2s1 2p x1 2p y1 2p z1, এই হচ্ছে কার্বনের উত্তেজিত অবস্থা, তাই না? এটা তো আমরা জানি, এটা আমরা জানি। আচ্ছা, ভালো কথা, এটা আমরা জানি। ওকে, এখন তো এটা জানি তো কি হয়েছে, দেখো এটা জানি তো হয়েছে কি, এখান থেকে আমার যেহেতু sp সংকরণ বানাইতে হবে, তাই আমি এখান থেকে একটা s অরবিটাল নিব, একটা p অরবিটাল নিব, px নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে পাবো হচ্ছে sp সংকরণ। sp সংকরণ মানে কি? দুইটা সংকরিত অরবিটাল পাবো, ঠিক আছে? দুইটা সংকরিত অরবিটাল পাবো। এরপরে আমার যে অবস্থাটা, এই যে দুইটা p অরবিটাল আছে না, দুইটা ফাঁকা p অরবিটাল, সরি দুইটা ফাঁকা না, দুইটা p অরবিটাল যে দুইটা আছে py pz, এদেরকে কি রাখতে হবে বলো তো? এদেরকে অসংকরিত অবস্থায় রাখতে হবে, ঠিক আছে? তো এদেরকে যদি আমি অসংকরিত অবস্থায় রাখি, তাহলে আমি কি পাবো? দুইটা ডাম্বেল আকৃতির কি p অরবিটাল পাবো, ঠিক আছে? দুইটা ডাম্বেল আকৃতির p অরবিটাল পাবো। তাহলে আমাদের মোটামুটি উপকরণ জোগাড় শেষ। এখন জাস্ট আমি কি করব? আমার মূল রান্না বান্না শুরু করব, ঠিক আছে? দেখো, তাহলে আমি আগে এই কার্বনটা আঁকাই, এই কার্বনটা আঁকাই। তাহলে এই একটা কার্বনের জন্য এই উপকরণগুলো পাইছি, একটা কার্বনের জন্য এই উপকরণগুলো পাইছি, ঠিক আছে? এই উপকরণ কি একটা কার্বনের জন্য, এটা হচ্ছে একটা কার্বনের উপকরণ, একটি কার্বনের উপকরণ, একটি কার্বনের উপকরণ, ঠিক আছে? পাইলাম। এখন দেখো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কার্বনটা আগে আঁকাই। দেখো কার্বনটা আগে আঁকাই, আঁকাও কার্বন। প্রথমে এই যে সংকর অরবিটাল গুলো আগে দুই সাইডে দাও, যাতে করে পাশাপাশি ওভারল্যাপিং করতে পারে। তাহলে এই যে এই একটা দিলাম সংকর অরবিটাল, এই আরেকটা দিলাম সংকর অরবিটাল, ঠিক আছে? এই একটা সংকর অরবিটাল, এই আরেকটা সংকর অরবিটাল দিলাম। আচ্ছা, এই সংকর অরবিটাল গুলোকে চেনার জন্য আমি এদিকে ছোট একটা দিয়ে দিই, হ্যাঁ, ছোট একটা ফোঁটা দিয়ে দিই। মানে এটা হচ্ছে এরকম আর কি, অনেকটা এই যে এরকম এরকম আর কি জিনিসটা, হ্যাঁ, জাস্ট চিনার জন্য। কারণ এখানে তোমার এই যে p অরবিটাল আছে, তো তখন তোমার ঝামেলা হয়ে যাবে। ওকে, তাহলে আমি আচ্ছা আমি আরেকটা কাজ করতে পারি, আমি এই যে p অরবিটাল গুলোকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাতে পারি। এটাকে ধরো আমি তোমাদের ফেভারিট পিঙ্ক কালার দিয়ে দেখাবো। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। আমার s অরবিটাল আঁকা শেষ। এখন আমার p অরবিটাল গুলো একটু দিতে হবে, তাই না? তার আগে আমি আরেকটা কাজ করি, মাত্র একটা কার্বন দিলাম, আরেকটা কার্বন দিতে হবে না? আরেকটা কার্বন, এই যে এটা মাত্র একটা কার্বন, এটা মাত্র কি একটা কার্বন দিলাম। তো এদিকে আরেকটা কার্বন বাকি আছে না, এই যে এই কার্বনটা এখনো বাকি আছে না? তাহলে এই কার্বনটা এখানে অ্যাড করো, ওভারল্যাপিং হবে। কারণ দেখো কার্বনের সাথে কার্বন সিগমা বন্ধন, তাহলে কি এই সিগমা বন্ধন এইখানে ওভারল্যাপিং এর মাধ্যমে তৈরি করবে। এই যে এইখানে একটা, তারপর এইখানে একটা, এই হচ্ছে আমার দুইটা কার্বন চলে আসছে। এই যে এই এক কার্বন, এই এক কার্বন চলে আসছে। তাহলে আমাদের মোটামুটি sp সংকরিত যে অরবিটাল গুলো সেগুলো সব ব্যবহার করা শেষ। এখন আমার কি করতে হবে? পাই ওই যে
তোমার পি অরবিটাল যেগুলো অসংকৃত রাখছি পাই বন্ধন তৈরির জন্য ওগুলো এখানে ব্যবহার করতে হবে। দেখো ওগুলো আমি একটু ইউজ করি পিঙ্ক কালার দিয়ে। আচ্ছা এই একটা, ধরো এই একটা, এই একটা, এই একটা, এখন জাস্ট টাকা দিই। বাস শেষ। তাহলে আমার এখন মাঝখানের কার্বন আঁকা শেষ। আর এগুলা কি, এগুলো হচ্ছে পি ওয়াই পি জেড যে অরবিটাল গুলো সেগুলো, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমার মাঝখানের যে কার্বনের যে ফ্রেমটা সেটা আঁকা শেষ। এখন জাস্ট হাইড্রোজেন দিব আর এখানে ওভারল্যাপিং ওই যে পাই বন্ধনটা তৈরি করে দিব, জাস্ট আমার কাজ শেষ। তাহলে এখানে কি হাইড্রোজেন দিয়ে দাও, এই যে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে এটা কি হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন, বাস কাজ শেষ। হাইড্রোজেন অ্যাড করে দিছো, দুই সাইডে দুই হাইড্রোজেন অ্যাড করা শেষ। এখন কাজ কি, এই যে ডাবল বন্ড যেগুলো সেগুলো দিয়ে দেওয়া। এগুলো দেখো একদম সিম্পল। দেখো এই যে পিজেড, এটাও কি পিজেড তাই না? তাহলে এই যে এক কাজ করি, সবুজ কালি দিয়ে দেয়। ওকে এটা একটা পিজেড, সরি পি ওয়াই, এটা একটা পি ওয়াই। এই আমার এগুলো ধরো পি ওয়াই, ঠিক আছে, এটাও পি ওয়াই ওটাও পি ওয়াই। জিনিসগুলো এত কাজ দিয়ে দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো আর কি, এটাও পি ওয়াই। বাস কাজ শেষ। এখন দেখো আমার কাজ একদম সহজ, এই পি ওয়াই আর এই পি ওয়াই পরস্পরের উপর ওভারল্যাপিং করবে। এই ওভারল্যাপিং করবো আর এদিকে পিজেড পিজেড পরস্পরের উপর ওভারল্যাপিং করবে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে ওরা পরস্পর ওভারল্যাপিং করে কি পাই বন্ড গঠন করবে। এই যে এটা একটা পাই বন্ড আর এটা একটা পাই বন্ড, এইটা আর একটা পাই বন্ড। ওকে তাহলে দুইটা পাই বন্ড গঠন করছে। এই হচ্ছে আমাদের কি ইথাইনের স্ট্রাকচার। সো আশা করি সংকরায়ন তোমাদের আর কোনো প্রবলেম হবে না। যাই দেখ না কেন তোমরা পারবা, ঠিক আছে, যাই দেখ না কেন তোমরা পারবা। তোমার কি করতে হবে, যদি একটা কেন্দ্রীয় পরমাণু যুক্ত ইয়ে দেয় তার সিগমা বন্ধন বের করবা, পাই বন্ধন বের করবা, কয়টা আছে সেটা। প্রথমে আগে নরমাল স্ট্রাকচার বানাইতে হবে এইভাবে, দেন সিগমা বন্ধন পাই বন্ধন বের করবা, দেন হচ্ছে যতটা সিগমা বন্ধন তার উপর বেস করে কি ধরনের সংকরণ তোমাকে করতে হবে সেটা বের করবা, করে ওই অনুযায়ী স্ট্রাকচারটা বানাই ফেলবা। এরপর যা যা আছে অ্যাড করে দিবা, এটা একদম সিম্পল। বাট যদি পাই বন্ধন থাকে তখন কি করতে হবে, পি অরবিটালকে কি রাখতে হবে, অসংকরিত রাখতে হবে, মানে আগে যেমন ছিল তেমন, ওইটা তুমি টাচ করতে পারবে না, ঠিক আছে। দেন ওই পি অরবিটালগুলোকে আঁকাবা, সোজা করে আঁকায় একটা আরেকটার উপর ওভারল্যাপ করে দিবা, শেষ, এই কাজ শেষ। আর যখন তোমার এরকম অপ্রতিসম কার্বন যুক্ত থাকবে, মানে অপ্রতিসম বলতে বোঝাচ্ছে এটা যে এখানে একাধিক কি কেন্দ্রীয় মূলক যদি থাকে, যেমন এখানে এটা একটা কেন্দ্রীয় মূলক, এটা আরেকটা কেন্দ্রীয় মূলক, তাহলে তখন তোমার যে কোনো একটা কেন্দ্রীয় মূলক নিয়ে কাজ করলে হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু এখানে দুইটাই সেম ধরনের, তাই দুইটা একই ধরনের দিতে পারছো, ঠিক আছে, একটা করলে একটা দিয়ে দুইটা হয়ে গেছে। বাট এখানে যদি অন্য আরেকটা থাকে অন্য ধরনের, ধরো এখানে CH3 আছে, তখন তোমাকে ওই অনুযায়ী দুইটার আলাদা আলাদা ভাবে এই জিনিসগুলো বের করতে হবে। যদি এত কঠিন তোমাদেরকে দিবে না, বাট তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তোমাদের আপাতত আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা এটা একটু প্র্যাকটিস করিও, ঠিক আছে, তোমরা এটা একটু প্র্যাকটিস করিও। CH3 CH CH2
এটা একটু তোমরা হোমওয়ার্ক করিও, ঠিক আছে? এটা যদি পারো আমি ধরে নিব যে তোমাদের হাইব্রিডাইজেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এটা একটু তোমরা প্র্যাকটিস করিও, অনেক বড় হবে চিত্রটা, একটু ধৈর্য ধরে করবা। একটু হিন্টস দিই, সেটা হচ্ছে তোমরা এই কার্বনের ক্ষেত্রে বের করবা, এই কার্বনের ক্ষেত্রে বের করবা, এই কার্বনের ক্ষেত্রেও আলাদা আলাদা ভাবে জিনিসগুলো করবা। করার পর তিনটা কার্বনের কি এরকম স্ট্রাকচার বানাবা। বানানোর পরে যেখানে পাই বন্ধন লাগে সেখানে পাই বন্ধন দিয়ে দিবা, যেখানে সিগমা বন্ধন লাগে সেখানে সিগমা বন্ধন দিয়ে দিবা, ঠিক আছে? দেখো এখানে কিন্তু দুটোটা সেম, CH CH দুইটাই সেম, যার কারণে এখানে তুমি একটা দিয়ে দুইটার কাজ সারা ফেলতে পারছো, বাট এখানে সেম না, তাই এখানে তিনবারই আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে? সো এটা যদি তোমরা পারো ধরে নিব তোমাদের হাইব্রিডাইজেশন আর কোনো প্রবলেম হবে না। ওকে, আশা করি আমার শিক্ষার্থীরা এই জিনিসগুলো পারবে। হাইব্রিডাইজেশন একদম ক্লিয়ার, হাইব্রিডাইজেশন নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথাই না, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম থাকার কথাই না। এবার আসো আমরা একটু ব্যাক রিঅ্যাকশন মানে রিভার্সে যাই, হ্যাঁ একটু পিছনে যাই। দেখো আমরা অনেক কিছুই করে আসছি অলরেডি, যেমন দেখো এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা একটু দেখো। এখানে এখানে তোমার এই যে ধরো এটা হচ্ছে ক্লোরিন, আর এটা ধরো বেরিলিয়াম, ঠিক আছে? এখন এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি না? বুঝতে পারছো? এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা জানি, যেটা বুঝতে পারি সেটা হচ্ছে sp সংকরণে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, হ্যাঁ? এবং এটার গঠনটা কিরকম? এটার গঠনটা হচ্ছে সরলরৈখিক। দেখো এই যে সরলরৈখিক, ঠিক আছে? সরল রেখার নেই, এটা হচ্ছে সরলরৈখিক। ওকে, এরপর আসো, এবার আসো sp2 তে। sp2 তে কেমন হয় দেখো। sp2 তে আমরা দেখতে পারি কি তোমার তিনটা ত্রিভুজকার একটা গঠন তৈরি করে, তাই না? এবং এদের মধ্যবর্তী যে কোণ সেটা হয় তোমার 120 ডিগ্রি। যে দেখো 120 ডিগ্রি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে মধ্যবর্তী যে কোণটা সেটা হয় 120 ডিগ্রি। ওকে, এই যে মধ্যবর্তী এই কোণটা কত হয়? 120 ডিগ্রি হয়। এখন ভাইয়া আমি কিভাবে বুঝবো? চোখের আন্দাজে তো বোঝা যায় না। তোমার ভাই বোঝার দরকার নাই, এগুলো হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল, এগুলো কেমিস্ট্রি ল্যাবে কি বিজ্ঞানীরা বুঝবে, তোমার আপাতত বোঝার দরকার নেই। তুমি জাস্ট মানগুলো একটু মনে রাখবা, এতটুকুই কাজ, ঠিক আছে? তোমার এর চেয়ে বেশি কিছু বোঝার দরকার নেই, ঠিক আছে? ওকে, এবার গেল। দেন আমরা sp3 তে কত? sp3 তে হচ্ছে 109.9 ডিগ্রি, ঠিক আছে? সো যেমন দেখো sp3 তে এই যে এরকম একটা স্ট্রাকচার, sp3 এর স্ট্রাকচারটা কি? এই যে এটা 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 এটা, এই হচ্ছে আমাদের sp3, তাই না? তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে এখানের মধ্যে যে ব্যবধানটা সেটা কত? 109.9 ডিগ্রি, ঠিক আছে? এখন কেন এটা এমন হয়েছে তার কোনো উত্তর নেই, এটা বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রত্যেকের এই যে এখানে যেহেতু চারটা আছে, এখানে সংকর অরবিটাল কয়টা? চারটা, তাহলে সে চতুষ্ফলকে একটা গঠন করবে, ঠিক আছে? আগেরটা যেহেতু ত্রিভুজকার ছিল, তিনটা ছিল, তাই সে কি ত্রিভুজকার একটা গঠন তৈরি করছিল, ঠিক আছে? তো প্রতিটা সংকরণের গঠন আছে এবং হচ্ছে তাদের কোণ আছে, এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো তাহলে দেখো sp সংকরণে কয়টা? দেখো আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। sp সংকরণে কয়টা? দুইটা। তাহলে দুইটার জন্য সরলরৈখিক, এই যে একটা দিকে দাও আরেকটা দিক থেকে দাও, বাস দুইটা সরল রেখা তৈরি করে ফেলছে। এরপর sp2 কয়টা? s একটা p দুইটা, তাহলে কত হয় টোটাল? 3 হয় না? তাহলে তিনের জন্য কি? তিনের জন্য ত্রিভুজ, তিনের জন্য কি? ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এটার গঠন হচ্ছে ত্রিভুজকার, শেষ। এরপর sp3 কয়টা হয়? s একটা p তিনটা, তাহলে টোটাল 4টা হয়। 4টার জন্য কি? চতুষ্ফলকীয় গঠন, ঠিক আছে? চতুষ্ফলকীয় গঠন। এরপর sp3 মিলে 4টা, d সহ একটা 5টা, তাহলে 5টা হয় না? 5টাতে মনে রাখবা পিরামিড, 5 প্রকার 5 ও 5 প দিয়ে পিরামিড, ঠিক আছে? দ্বি পিরামিড। আচ্ছা এখানে পঞ্চভুজ কথাটা আসবে, পঞ্চভুজ দ্বি পিরামিড, পঞ্চভুজ সরি ত্রিভুজকার দ্বি পিরামিড হবে, এটা ত্রিভুজকার দ্বি পিরামিডীয়, ঠিক আছে? ছোট করে লিখি, এখানে হবে ত্রিভুজকার কথাটা অ্যাড হবে, এখানে ত্রিভুজকার দ্বি পিরামিড, ত্রিভুজকার দ্বি পিরামিডীয়, ঠিক আছে? তাহলে ত্রিভুজের জন্য 3, দ্বি পিরামিডের জন্য 2, তাহলে কত হয় টোটাল? 5 হয়। তাহলে sp3d 5টা ক্যারেক্টার। এরপর দেখো sp3d2 টোটাল কয়টা হয়? 6টা হয়, তাই না? s একটা p তিনটা 5টা, আর এদিকে কয়টা? 2টা, আচ্ছা 7টা হয়।
সরি সরি সরি, এস একটা পি তিনটা, তাহলে কয়টা হয়? টোটাল 4টা হয়, তার সাথে ডি 2টা, 6টা হয়। তাহলে 6টার জন্য মনে রাখবা এটা একটু ব্যতিক্রম, সেটা কি অষ্টতলকীয়। জাস্ট এটা একটু ব্যতিক্রম ভাবে মনে রাখবা, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম ভাবে মনে রাখবা, এটা একটু ব্যতিক্রম ভাবে মনে রাখবা, তাহলে হয়ে যাচ্ছে। বাকি সব ওই স্টাইলে মিলতেছে, যেমন এটাও মিলতেছে। দেখো এখানে টোটাল কত? 7 না? 7। তাহলে এখানে দেখো পঞ্চভুজ, পঞ্চভুজের জন্য 5, দ্বি পিরামিডের জন্য 2, বাস 5 আর 2 কত? 7। জাস্ট এগুলো তুমি ইজিলি পারবা, জাস্ট অষ্টতৌগিক। 6 এর জন্য অষ্টতৌগিক, হ্যাঁ ষড়ভুজ না, জাস্ট এটা মনে রাখতে হবে, বাকিগুলো সেম। এখন আসো কোনটা কিভাবে মনে রাখবা সেটাও একটা টেকনিক দেখাই দিই। দেখো কোনটা মনে রাখার একটা টেকনিক দেখাই দিই। দেখো প্রথমত 180, এটা নিয়ে তোমাদের কারোই ঝামেলা হবে না, এটা সবাই পারবা। আর 120টা কিভাবে মনে রাখবা দেখবা, এই যে sp2, তো এই 2 দিয়ে 120 মনে রাখতে পারবা। ঠিক আছে, 2 দিয়ে 120 মনে রাখতে পারবা। এরপর sp3, তো 3 দিয়ে 109 মনে রাখতে পারবা। কিভাবে? দেখো 3 ইন্টু 3 কত? 9। এটা আমাদের একদম কমন জিনিস, ঠিক আছে, 109, এটা মনে রাখতে পারবা। এরপরে দেখো বাকি তিনটা যেগুলো আছে না, বাকি তিনটা সবগুলোতেই তুমি পড়বা 90। দেখো আমি এটা একটু মুছে দেই। দেখো সবগুলোতেই তুমি পড়বা 90 90। এক মিনিট, সবগুলোতে তুমি পড়বা কত করে? 90 করে। এটা তো 90, সরি দেখো এটাতেও 90, এটাতেও 90, এটাতেও 90। ঠিক আছে, সবগুলোতে 90 করে। এটার সাথে পড়বা হচ্ছে কত? 120 ডিগ্রি। এটার সাথে পড়বা হচ্ছে কমা 72। বাস, কাজ শেষ। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা নিয়ে আর কোনো প্যারা হবে না। ঠিক আছে, sp তে 2টা ক্যারেক্টার, তাই সরল রেখো। sp2 3টা ক্যারেক্টার, তাই ত্রিভুজ। sp3 4টা ক্যারেক্টার, তাই চতুষ্ফলকীয়। sp3d 5টা ক্যারেক্টার, তাই ত্রিভুজ কার দ্বিপিরামিড। ত্রিভুজের জন্য 3, দ্বিপিরামিডের জন্য 2। এরপর sp3d2, এটা 6, এটা মনে রাখবা অষ্টতলকীয়, এটা একটু এক্সেপশন। ঠিক আছে, এরপর এটার জন্য 7, পঞ্চভুজ, দ্বিপিরামিড, শেষ। আর কোনটা কিভাবে মনে রাখবা? sp এর জন্য 180, এটা ভুল হবে না। sp2 2 দিয়ে মনে রাখবা 120, sp3 3 দিয়ে মনে রাখবা 3 3 9, 109.5। এরপর বাকি তিনটার জন্য সবগুলোর জন্য 90, একদম প্রথমটার সাথে 120 ফিরিয়ে দিবা, এবং একদম লাস্টেরটার সাথে 72 ফিরিয়ে দিবা। বাস এতটুকু। এভাবে যদি তুমি খাতা একটু লিখে পড়ো না, এগুলো তো কোনোদিনও তোমার ভুল হবে না। ঠিক আছে, আর এদিকের এক্সাম্পলগুলো তোমার মনে রাখতে হবে না, এমনি দেখলেই বুঝবা। তবুও চাইলে এই এক্সাম্পলগুলো একটু মনে রাখতে পারো, তাহলে তোমার সরাসরি এখান থেকে পরীক্ষায় কমন আসে, এখান থেকে সরাসরি আনসারটা দাগাই দিতে পারবা, তোমার কম সময়ে কি আনসারটা দিয়ে দিতে পারবা। সো আশা করি মোটামুটি তোমাদের কাছে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। এখন আসো আমরা কিছু ইনফরমেশন পড়ি। মোটামুটি আমাদের হাইব্রিডাইজেশন এখানেই ক্লিয়ার। ওকে, হাইব্রিডাইজেশন নিয়ে আর কোনো আলাপ আলোচনা নাই। এখন জাস্ট আমরা কিছু ইনফরমেশন দেখবো, দেন আমরা প্রশ্ন সলভ করব। এরপরে আমাদের কি পরবর্তী টপিকে আমরা চলে যাবো। ঠিক আছে, হাইব্রিডাইজেশন এতটুকুতেই মোটামুটি ক্লিয়ার। একটু পজ করি। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আসো আমরা কিছু ইনফরমেশন, কিছু লাইন আছে, সেগুলো একটু দেখবো, দেখে দেন আমরা পরবর্তী টপিকে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, বলা হচ্ছে অসংকরিত 2pz অরবিটাল। এটা তোমরা একটু বাসায় দেখবা। আচ্ছা, আমি বুঝাই দিয়ে যাও। বলা হচ্ছে 2pz অরবিটাল দুটি পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে C2H4 যৌগে পাই বন্ধন গঠিত হয়, যেখানে সি হচ্ছে কার্বন হচ্ছে sp2 সংকরিত এবং হাইড্রোজেন হচ্ছে s সংকরিত। অধিক্রমণের ফলে C2H4 গঠিত হয়েছে। আচ্ছা, এটা আমরা দেখছি, সেটা হচ্ছে আমরা C2H4 গতদিন দেখছিলাম। সেখানে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে তোমার একটা p অরবিটাল কি রাখছিলাম আমরা? অসংকরিত রাখছিলাম, তাই না? কারণ কি C2H4 এ CH2 ডাবল বন্ড CH2, এখানে পাই বন্ড কয়টা? পাই বন্ড হচ্ছে একটা। তো একটা পাই বন্ডের জন্য কি আমরা একটা p অরবিটাল ফাঁকা রাখতে হয়। তাহলে ওই যে 2pz অরবিটালটাকে কি আমরা ফাঁকা রাখছিলাম। ঠিক আছে, ওই ফাঁকা না, অ্যাকচুয়ালি মানে অসংকরিত রাখছিলাম। তাহলে অসংকরিত 2pz অরবিটালটা কি এরকম পাশাপাশি ওভারল্যাপ হয়ে একটা আরেকটার উপর শুয়ে গেছিল, তাই না? ওইটার মাধ্যমে কি আমাদের পাই বন্ড গঠিত হয়েছিল। আর এদিকে হচ্ছে তোমার
sp2 আর হাইড্রোজেনের যে s সেটা মিলে তোমার কি অধিক্রমণের ফলে C2H4 গঠন হয়েছে। ঠিক আছে, তোমরা গঠনটা যদি আরেকটু মনে করো তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। দেখো এখানে যে ইনফরমেশনটা C6H6 এর 3টি পাই বন্ধন, 12টি সিগমা বন্ধন, এটা গত ক্লাসে দেখাই দিছি, একদম বেনজিনের স্ট্রাকচার একে দেখাইছি। এরপর কার্বন ডাইঅক্সাইড যৌগে পাই বন্ধন আছে, অবশ্যই আছে। যে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার কেমন, কার্বন এদিকে একটা এদিকে একটা, তাহলে পাই বন্ধন কয়টা, এখানে একটা পাই এখানে একটা পাই, তাহলে পাই বন্ধন কয়টা, পাই বন্ধন হচ্ছে 2টা, কার্বন ডাইঅক্সাইডে পাই বন্ধন 2টা। এরপর C2H2 অণুতে সিগমা ও পাই বন্ধনের অনুপাত 3/2, এটা গত ক্লাসে প্রশ্ন সলভিং এর সময় দেখাই দিছি। ওকে, এরপর সিগমা বন্ধন সবচেয়ে বেশি শক্তিশালী এবং হাইড্রোজেন বন্ধন সবচেয়ে দুর্বল বন্ধন, এটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বন্ধন সমূহের মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে সিগমা বন্ধন এবং সবচেয়ে দুর্বল বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এটা একটু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর CaF2 আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তাই সমযোজী বন্ধন অনুপস্থিত। ঠিক আছে, এটা দিয়ে আমরা প্রশ্ন পাইছিলাম, সেটা দেখছি আমরা, সমস্যা নেই। PH4 আয়নে sp3 সংকরণ ঘটে, এটা আমরা দেখছি, তাই না, এটা দেখছিলাম। আচ্ছা, এটা দেখি নাই, এটা তোমাদের জন্য SW দিয়ে দিলাম, তোমরা একটু বাসায় রিচেক দিবা। হাইব্রিডাইজেশনের আসলে এতগুলো স্ট্রাকচার দেখাইছি, এতগুলো এক্সাম্পল দেখাইছি, সো আমি মনে করি না যে এখন আবার নতুন করে এক্সাম্পল দেখানোর দরকার আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমাদের জন্য SW দিয়ে দিলাম, তোমরা একটু বাসায় চেক করে দেখবা। ওকে, আচ্ছা, এতে এটা আমি এমনিতে নিজেই দেখে বুঝতে পারতেছি যে এখানে হাইড্রোজেন যেহেতু 4টা, তাহলে তোমার 4টা হাইড্রোজেনকে অ্যাড করানোর জন্য 4টা সংকর অরবিটাল লাগবে। তো 4টা সংকর অরবিটাল যখন আমার বের করতে হয় তখন কি sp3 লাগে, স্বাভাবিক, এটা আমি দেখেই বুঝতেছি। এখানে বন্ধন সংখ্যা কয়টা, 4টা, ওই জন্য। ঠিক আছে, এটা আমি দেখেই বুঝতেছি। ওকে, তুতের আণবিক গঠনে সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। আচ্ছা, যারা বুঝছো তারা বুঝছো, আর যারা বুঝো নাই সামনে বুঝবা, সমস্যা নাই। এটা নিয়ে যখন হাইড্রোজেন বন্ধন পড়বো, আরো কিছু বন্ধন পড়বো, তখন এটা নিয়ে আলোচনা হবে, সমস্যা নাই। ওকে, এটাও সেম ক্যাটাগরির প্রশ্ন, এগুলো নিয়ে সামনে আলোচনা হবে, সমস্যা নাই। আয়নিক বন্ধনের মাধ্যমে আয়নিক হাইড্রাইড গঠিত হয়। ওকে, ভালো কথা। এরপর C2H6 হলো অ্যালকেন, ঠিক আছে, যাতে বন্ধন নেই, যাতে পাই বন্ধন নেই হবে, এখানে একটা পাই হবে, হ্যাঁ, যাতে কোনো কি নাই, পাই বন্ধন নাই, বাট সিগমা বন্ধন আছে। ঠিক আছে, তাই এ যৌগে ইলেকট্রন সঞ্চালনে অক্ষম, ইলেকট্রন সঞ্চালনে অক্ষম। ওই যে আমাদের বেনজিনে পাই বন্ধন থাকে, তাই কি ইলেকট্রন সঞ্চালন করতে পারে। হ্যাঁ, তোমার রেজোনেন্স স্ট্রাকচার দেখা যায়। ঠিক আছে, এগুলো আমরা ওই যে অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বা তখন বুঝবা, আপাতত এটা বোঝার দরকার নাই। তুমি জাস্ট আপাতত এটা বুঝো যে পাই বন্ধন না থাকলে কি ইলেকট্রন গুলা সঞ্চালিত হইতে পারে না, মানে ঘুরতে পারে না, জাস্ট এতটুকু মনে রাখো। ঠিক আছে, পাই বন্ধন থাকে বলেই বেনজিনের যে ইলেকট্রন গুলা ওরা কি করতে পারে, মুভ করতে পারে। ঠিক আছে, আপাতত এতটুকু মনে রাখো, এর চেয়ে বেশি কিছু আপাতত জানার দরকার নাই। অ্যামোনিয়া অণুতে 6টি সিগমা ইলেকট্রন আছে। অ্যামোনিয়া অণুতে কয়টি সিগমা ইলেকট্রন, 6টি সিগমা ইলেকট্রন। এই যে এটা দিয়ে আমি প্রশ্ন সলভ করছিলাম, এখানে সিগমা বন্ধন আছে 3টা, তাহলে ইলেকট্রন আছে 3 দুগুণে 6টা। PCl3 এর পি পরমাণুর যোজ্যতা স্তরের 3টি বন্ধন জোড় এবং 1টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। এটা তোমরা SW দেখে নিও, পাশে একটু ট্রাই মাইরো, চেক করে দেখিও যে এখানে কয়টা মুক্ত জোড় আছে, কয়টা বন্ধন জোড় আছে। কি করতে হবে তোমার, ওই যে PCl3 এর যে ডায়াগ্রামটা সেটা আঁকবা, সেটা আঁকলে বুঝতে পারবা যে এখানে কয়টা মুক্ত জোড়, কয়টা বন্ধন জোড়। আশা করি পারবা এই জিনিসগুলো। পানিতে মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব সবচেয়ে বেশি। আচ্ছা, এটা আমরা সামনে দেখবো, সমস্যা নাই, এটা আমরা সামনে দেখবো, ভেসপার থিওরিতে আমরা দেখবো। এরপর ক্লোরিন পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন 3টি, AlCl3 ডাইমারে মুক্ত জোড় ইলেকট্রন 16টি, তাই না? এগুলো একটু এঁকে দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। নরমালি ক্লোরিনে মুক্ত জোড় কয়টা, 3টা, কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা থাকে, ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা থাকে, তাই না? তো 7টার মধ্যে 6টা জোড়া অবস্থায় থাকে, 6টা এভাবে কি জোড়া আকারে থাকে, বাকি একটা যেটা সেটা কি বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাই ক্লোরিনে মুক্ত জোড় ইলেকট্রন 3 জোড়া, 3 জোড়া মানে 6টা ইলেকট্রনকে বুঝাইছে। আচ্ছা, AlCl3 ডাইমারে মুক্ত জোড় কতটা, এটা একটু আইকা দেখো, তাইলে হয়ে যাচ্ছে। এরপর sp2 সংকরণ হলে 1টি পাই বন্ধন ও sp সংকরণ হলে 2টি পাই বন্ধন গঠিত হয়। এটা আমরা একটু আগেও দেখছি, তাই না? sp সংকরণ যখন একটু আগে যেটা করছিলাম ইথাইনে, সেখানে sp সংকরণ হয়েছিল এবং সেখানে পাই বন্ধন কয়টা ছিল, 2টা ছিল। ঠিক আছে, এই জিনিসগুলো দেখছি আমরা। এবং বন্ধনে পি অরবিটাল অংশগ্রহণ করে। তো এখানে কি পি অরবিটাল, আচ্ছা এখানে
মানে দুইটি পাই বন্ধনের জন্য দুইটি পি অরবিটাল, একটি পাই বন্ধনের জন্য একটি পি অরবিটাল বোঝাইছে আর কি। হ্যাঁ, এগুলো আমরা বুঝছি। এরপর sp2 সংকরণে তিনটি হাইব্রিড অরবিটাল গঠিত হয়, এগুলো আমরা জানি, এগুলো আমরা বুঝি, ঠিক আছে। sp2 তে যেহেতু তিনটা ক্যারেক্টার, তিনটা অরবিটাল, তাই কি তিনটা হাইব্রিড স্ট্রাকচার তৈরি হবে, তাই না? আচ্ছা, সংকর অরবিটালগুলোর শক্তি সমান হয়, আকৃতি একই হয়, এগুলো অনেক আগের কথা, এগুলো আমরা পড়ে ফেলছি। এরপর গ্রাফাইট sp2 সংকরণ, এটাও আমরা পড়ে ফেলছি, অনেক আগের কথাবার্তা, এগুলো আদিকালের কথা। আচ্ছা, BeCl2 এর আকৃতি সরল রৈখিক কেন? এটার ব্যাখ্যাটা কেন দিবা, এটার ব্যাখ্যাটা কিভাবে দিবা, এটার ব্যাখ্যাটা দিবা হচ্ছে জাস্ট আইকা দিবা, জিনিসগুলো আইকা দিবা, বাস কাজ শেষ, ঠিক আছে। এই কারণে সরল রৈখিক, ঠিক আছে। BeCl3 যে স্ট্রাকচারটা সেটা তো আমরা দেখলামই, তাই না? সেটা কেমন, সেটা হচ্ছে এরকম, বেরিলিয়াম, এই যে বেরিলিয়াম, আর এদিকে কি ক্লোরিনের যে পি অরবিটাল, সেগুলো ক্লোরিনের যে পি অরবিটাল সেগুলো, এই হচ্ছে আমাদের BeCl2। এরপর কার্বন ডাইঅক্সাইড সরল রৈখিক কেন? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার এখনো দেখায় নেই, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার আমি দেখাবো সামনে, সমস্যা নাই, আপাতত এটা স্কিপ রাখো। দেখো, কোন অরবিটালের অতিক্রমণের ফলে C2H4 যৌগ গঠিত হয়? C2H4, তাই না? C2H4, তাহলে এখানে কি হবে? C2H4, C2H4, তাহলে এটা কি CH2, একটু ছোট করি, এখানে হবে CH2 ডাবল বন্ড CH2, এই জিনিসটা, তাই না? আচ্ছা, তাহলে এখানে কার্বনে হচ্ছে কি, কার্বনে হচ্ছে sp2 সংকরণ, এটা আমি দেখে বুঝতেছি। আচ্ছা, তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেই, সেটা হচ্ছে কার্বন যখন সিঙ্গেল বন্ড দেখবা সেটা হচ্ছে sp3 সংকরণ, চোখ বন্ধ করে। কার্বন যখন ডাবল বন্ড দেখবা সেটা হচ্ছে sp2 সংকরণ, চোখ বন্ধ করে। যেই কার্বনে ট্রিপল বন্ড দেখবা সেই কার্বনে কি তোমার sp সংকরণ, এই জিনিসটা, এটা একটা টেকনিক, ঠিক আছে, সব ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, এই জিনিসটা একটু মনে রাখবা, তাহলে তোমাদের অনেক প্রশ্ন সলভ করা সহজ হয়ে যাবে। তাহলে দেখো, CH4 যৌগ গঠন হয় কিভাবে? sp2 থাকবে, আর হাইড্রোজেন যে গঠন হয়েছে, হাইড্রোজেনের কত, হাইড্রোজেন হচ্ছে s, তাহলে sp2s, এই যে আমার আনসার হচ্ছে এটা, sp2s। sp2 এর সাথে s অরবিটালের অতিক্রমণের ফলে কি গঠন হয়? তোমার C2H4 যৌগটি গঠন হয়। ওকে, বেনজিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান? এটা আমরা গত ক্লাসে বেনজিনের স্ট্রাকচার দেখছি, পাই বন্ধন হচ্ছে 3টি, পাই ইলেকট্রন বলে 6টি, পাই ইলেকট্রন যদি বলে তাহলে 6টি। এরপর sp2 হাইব্রিডাইজেশনে কয়টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়? sp2, এখানে s একটা, p দুইটা, তাহলে টোটাল কয়টা? 3টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে, 3টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে, তাই না? 3টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। ওকে, এরপর sp সংকরিত অণুর আকৃতি কিরূপ হবে? ওই যে আমরা তো একটু আগেই দেখছি যে sp সংকরিত অণুর আকৃতিগুলো কিরকম হয়, এরকম সরল রৈখিক হয়, তাই না? এটা আমরা দেখছি। ওকে, এটা আমরা দেখছি, এই যে BeCl2 যেটা একটু আগে দেখালাম সেখানেও আমরা দেখছি, তাই না? কই, এই যে এখানে, এটা কি, এখানে বেরিলিয়াম কিন্তু sp সংকরণ, বেরিলিয়াম কিন্তু sp সংকরণ, তাহলে sp সংকরিত এদের আকৃতি কি হয়? সরল রৈখিক হয়। আর পাশাপাশি ওই চারটা মনে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে, যে চারটা একটু আগে দেখালাম সেটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। BeCl2 অণু কি সরল রৈখিক, এই যে একটু আগেই দেখলাম। এরপর কোন জোড়ার মধ্যে আকৃতির বৈসাদৃশ্য বিদ্যমান? কোন জোড়ার মধ্যে আকৃতির বৈসাদৃশ্য বিদ্যমান? আচ্ছা, এই জিনিসটা আমরা ভেসপার থিওরি পড়ে দেন আসবো এটাতে, ভেসপার থিওরি, সরি VSEPR, ভেসপার থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। আচ্ছা, এটা আমরা সামনে দেখবো, সমস্যা নেই। এরপর বরফের একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে? আচ্ছা, বরফ কি দিয়ে তৈরি হয়? পানি দিয়ে তৈরি হয়, তাই না? তাহলে বরফ পানি দিয়ে তৈরি হয়, তাহলে বরফের সংকেত আর পানির সংকেত একই, তাহলে এটার স্ট্রাকচার যদি আমি আঁকি কিরকম আসবে? এদিকে একটা হাইড্রোজেন, এদিকে আর একটা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে বলছে কি, বরফে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? এই যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের এই একটা হাইড্রোজেন বন্ধন, এই একটা হাইড্রোজেন বন্ধন, এই আর একটা হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন যখন পড়বো তখন আরো ডিটেলসে জানতে পারবা, আপাতত এতটুকু বুঝো। তাহলে হাইড্রোজেনের সাথে একটা বন্ধন আর এই একটা বন্ধন, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন বন্ধন হচ্ছে 2টা। আয়নিক বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত কি কি? আয়নিক বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত কি কি? প্রথম কথা হচ্ছে ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, যেমন দেখো NaCl,
NaCl। এখানে সোডিয়াম কি পজিটিভ, ক্লোরিন কি নেগেটিভ। তাহলে সোডিয়াম পজিটিভ মানে কি, সোডিয়াম কি করবে, সোডিয়াম একটা ইলেকট্রন কি করবে, দান করবে, তাই না? তো আমরা জানি কি কোন পরমাণু যখন একটা ইলেকট্রন দান করে পজিটিভলি চার্জ হয় তখন সে তার যতটুকু শক্তির প্রয়োজন হয়, হ্যাঁ, কোন একটা পরমাণু একটা ইলেকট্রন দান করে ধনাত্মক চার্জে চার্জিত হওয়ার জন্য যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন কোন একটা পরমাণুর যদি উচ্চ আয়নীকরণ শক্তি হয় তাহলে তারে পজিটিভলি চার্জ বানাইতে কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, যার কারণে তোমার কি বন্ধন গঠনও কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাই আয়নিক বন্ধন গঠনের জন্য তোমার সোডিয়ামকে পজিটিভলি চার্জ বানাইতে হবে, হ্যাঁ, পজিটিভলি চার্জড বানাইতে হবে। আর পজিটিভলি চার্জড বানাইতে হলে তোমার নিম্ন আয়নীকরণ শক্তির প্রয়োজন। তাহলে আমার 1 নম্বর উত্তর সঠিক। এবার আসো ক্লোরিনের ব্যাপারটা দেখো। ক্লোরিন কি করবে, ক্লোরিন একটা ইলেকট্রন সে গ্রহণ করবে, তাই না, একটা ইলেকট্রন সে গ্রহণ করবে। এখন আমরা জানি কোন একটা পরমাণু যখন বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ, গ্রহণ করে, তখন সে যে পরিমাণ মানে শক্তি বের করে দেয় বা এটা কি বলি আমরা, নির্গত করে, তাকে বলি হচ্ছে কি ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। অথবা ক্লোরিন যে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার যে প্রবণতা বা যে পরিমাণ শক্তি সেটাকে আমরা বলি কি ইলেকট্রন আসক্তি। তাহলে দেখো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি যত বেশি হবে সে ইলেকট্রন কি তত বেশি অ্যাকসেপ্ট করতে পারবে, তাই না। তাহলে এখানে বলতেছি হচ্ছে অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি। তাহলে উচ্চ ইলেকট্রন আসক্তি যদি উচ্চ হয় তাহলে ক্লোরিন সহজে ইলেকট্রনটাকে নিতে পারবে। আর আয়নীকরণ শক্তি যদি কম হয় তাহলে সোডিয়াম কি সহজে ইলেকট্রনকে বাইরে করে দিয়ে আয়নিত হইতে পারবে, ঠিক আছে। তাহলে আমার 1 নাম্বার এবং 3 নাম্বার সঠিক। আর 2 নাম্বার যেটা যৌগের উচ্চ ল্যাটিস শক্তি, ঠিক আছে। তো এটা আপাতত তোমরা এভাবে মনে রাখো যে আমাদের যে আয়নিক যৌগগুলো আছে এদের ল্যাটিস শক্তি কি হয়, উচ্চ হয় বা বেশি হয়, ঠিক আছে। তো এটা তোমার ল্যাটিস শক্তি নিয়ে তোমাদের ইয়েতে পড়ার কথা আর কি, গুণগত রসায়নে তোমরা মেবি ওখানে পড়ে আসছো। তো আয়নিক যৌগ যেগুলো তাদের ল্যাটিস শক্তি কি হয়, বেশি হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তাহলে আমরা এখান থেকে আমাদের আনসার হচ্ছে 3, 1 2 3 সবগুলো। তাহলে মোটামুটি আমরা এমসিকিউ সলভ করে ফেললাম। এখন আমাদের জাস্ট কয়েকটা সিকিউ আছে, এগুলো সলভ করলে আমাদের হয়ে যাবে। দেখো এখানে বলছে কি QH4 এর জ্যামিতিক আকৃতি সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। এখানে কিউ কি, কিউ হচ্ছে NS2NP2, হ্যাঁ। তাহলে এখানে n এর মান কত, n সমান হচ্ছে 2। তাহলে 2s2 2p2। তাহলে এটা মানে আমরা কি বুঝতেছি, এখানে আগে জাস্ট 1s লাগাও। তাহলে এটা মানে আমরা বুঝতেছি হচ্ছে কার্বন, তাই না, কার্বন 6। আর এখানে S দিয়ে কি, S দিয়ে হাইড্রোজেন। তাহলে তোমার এখানে কি CH4 এর যে স্ট্রাকচার সেটা একটা বলছে। তো হাইব্রিডাইজেশন আমি শুরুই করছি এটা দিয়ে, ঠিক আছে। আশা করি তোমরা এই জিনিসটা পারবা। তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে, এই যে এরকম 4টা হাইব্রিড অরবিটাল থাকবে, হ্যাঁ, 4টা হাইব্রিড অরবিটাল থাকবে। 4টা হাইব্রিড অরবিটালের সাথে কি থাকবে বলতো, 4টা হাইড্রোজেন থাকবে, বাস কাজ শেষ। একদম আমি হাইব্রিডাইজেশন শুরু করছি এই মিথেন অণু দিয়ে। ওকে, আশা করি তোমরা জিনিসটা পারবা। দেন XY2 এর গঠন সংকরণের মাধ্যমে আলোচনা করো। তাহলে X কি হবে, n এর মান 2। তাহলে X সমান কি 2s2 2p2। এই যে একটু আগে যেটা দেখছি কার্বন 6 এর কথাই বলা হচ্ছে, ঠিক আছে, কার্বন 6 এর কথাই বলা হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে Y কি, Y হচ্ছে Y হচ্ছে 2s2 2p4। তাহলে এটা কি, এখানে আগে 1s লাগাও। তাহলে 1s2 2s2 2p4। তাহলে এদিকে 4 আর এদিকে 4, টোটাল 8, তাই না, টোটাল 8। তাহলে 8 হলে এটা হচ্ছে অক্সিজেন 8। তাহলে টোটাল XY2 যে যৌগটা সেটা কি, সেটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠনটা একটু আমরা শিখবো, ঠিক আছে। এটা আমরা দেখাই নাই, এটা জাস্ট একটু করে দেখাই দিব, বাকিটা তোমরা প্র্যাকটিস করলেই পারবা। আমরা এখন কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা একটু শিখবো। আসো দেখো কার্বন ডাইঅক্সাইড CO2। তাহলে এটাকে যদি আমি ভাঙি কি পাচ্ছি, এটাকে আমি ভাঙলে সাধারণ স্ট্রাকচার লিখে এরকম পাচ্ছি, এদিকে ডাবল বন্ড দিয়ে O, এদিকে ডাবল বন্ড দিয়ে O পাইলাম। ওকে, সমস্যা নেই। এখন আমি এখান থেকে সিগমা বন্ড কয়টা, সিগমা বন্ড হচ্ছে তোমার কয়টা, পেনটাকে একটু ছোট করি। সিগমা বন্ড হচ্ছে কয়টা, এই একটা 2টা, ঠিক আছে, সিগমা বন্ড 2টা।
পাই বন্ড কয়টা? পাই বন্ডও দুইটা। ওকে, তাহলে সিগমা বন্ড যদি দুইটা হয় তাহলে এখানে আমার সংকরণ কি হবে? sp, কারণ দুইটা ক্যারেক্টার দুইটা অরবিটাল বানাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার সংকরণ হবে sp। পাই বন্ড যদি দুইটা হয় তাহলে এখানে আমার কি করতে হবে বলতো? দুইটা ফাঁকা পি অরবিটাল সরি ফাঁকা না, অ্যাকচুয়ালি বারবার মুখ দিয়ে ফাঁকা বের হচ্ছে, দুইটা অসংকরিত পি অরবিটাল রাখতে হবে। ঠিক আছে, দুইটা অসংকরিত পি অরবিটাল, অসংকরিত পি অরবিটাল, অসংকরিত পি অরবিটাল রাখতে হবে। ওকে, তাহলে এটা বুঝলাম। এখন আসো আমরা আমাদের যে স্ট্রাকচারটা সেটা আঁকাই। দেখো এই যে একটা এস আর একটা পি অরবিটাল, এই যে একটা এস গোলাকার আর একটা কি পি অরবিটাল ডাম্বেল আকৃতির, এটা যদি নেই তাহলে আচ্ছা আমি আগে ইলেকট্রন বিন্যাসটা দেই, এতটাও শর্টকাটে দেখানো উচিত হবে না। দেখো 1s2 2s1, তাই না? এটা যেহেতু অনেকবার করাইছি তাই একদম আর ডিটেইলসে বলতেছি না আর কি। 2p x1 2p y1 2p z1, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কার্বন 2p z1, এই হচ্ছে আমাদের কার্বনের যে ইয়েটা ইলেকট্রন বিন্যাসটা। আচ্ছা, এখান থেকে একটা s অরবিটাল আসবে আর একটা কি px অরবিটাল আসবে। ঠিক আছে, এসে আমাদের sp হাইব্রিডাইজেশন হবে। sp হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে কি দুইটা আমি কি পাবো? অরবিটাল পাবো, সংকরিত অরবিটাল পাবো। এরপর আমার এই p অরবিটালটা অসংকরিত থাকবে, এই p অরবিটালটাও কি থাকবে? অসংকরিত থাকবে, অসংকরিত হ্যাঁ, অসংকরিত পি অরবিটাল থাকবে। ওকে ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমার যে স্ট্রাকচারটা সেটা আঁকাবো। এটার দিকে তাকাও। প্রথমে মাঝখানে কার্বনের যেটা সেটা দাও। এই যে কার্বনের যদি ইয়ে দিই কি আসতেছে দেখো, এই যে একটা সংকরিত অরবিটাল, এই যে একটা সংকরিত অরবিটাল। ঠিক আছে, দুইটা সংকরিত অরবিটাল দিয়ে দিলাম। তাহলে আমি কার্বনের যে ইয়েটা মূল মেরুদণ্ডটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, এখন কার্বন আর কি আছে? দুইটা অসংকরিত পি অরবিটাল আছে, তাই না? তো ওদের ইয়েটা কিরকম হবে? ওদের চেহারাটা কিরকম হবে? ওদের চেহারাটা হবে এরকম, এটা একটা, এটা একটা। ঠিক আছে, এই হচ্ছে আমার অসংকরিত পি অরবিটাল। এখন এদিকে একটা দাও, তারপর এদিকে একটা দাও। এই হচ্ছে আমার কার্বনের যে ইয়েটা স্ট্রাকচারটা সেটা আঁকাইলাম। এখন আমার অক্সিজেনের ব্যাপারটা একটু দেখতে হবে। দেখো এখানে আরেকটা বিষয়, অক্সিজেনের সাথে কিন্তু তোমার কি পাই বন্ড গঠন করতেছে। ঠিক আছে, তো অক্সিজেনের সাথে যেহেতু পাই বন্ড গঠন করতেছে, এখানে কিন্তু তোমার এক্সট্রা পি অরবিটাল লাগবে। ওকে, বুঝো জিনিসটা, আমি বুঝাইতেছি, সমস্যা নাই। দেখো অক্সিজেন এই তো, এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি কি আসতেছে? 1s2 2s2 2p4। তাহলে এটা যদি আমি করি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 2s 2 সরি এই যে এখানে আমার পি অরবিটাল যেটা, এটাকে যদি আমি ভেঙে দেখাই তাহলে কি পাচ্ছি? চারটা ইলেকট্রন, আগে তিনটা এভাবে ফিল আপ করে দিলাম, আরেকটা ইলেকট্রন এভাবে ফিল আপ করলাম। ঠিক আছে, তাহলে আমার দুইটা পি অরবিটাল কিন্তু ফাঁকা থাকতেছে, দুইটা পি অরবিটাল কি ফাঁকা থাকতেছে। আচ্ছা, এখন দেখো এই যে দুইটা পি অরবিটাল ফাঁকা থাকতেছে না, দেখো তো জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। এই যে দুইটা পি অরবিটাল ফাঁকা থাকতেছে না, এই পি অরবিটাল গুলো কি আমি এই পি অরবিটালের সাথে কি ওভারল্যাপ করে পাই বন্ধন গঠন করব। বাট আমার তো এখানে সিগমা বন্ধ আছে, এই যে এটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, দুইটা সিগমা বন্ড গঠন করতে হবে না? তো সিগমা বন্ড গঠন করার জন্য আমার কি করতে হবে? তোমার এস অরবিটাল নিতে হবে। ঠিক আছে, এস অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করাইতে হবে। ওকে, মুখোমুখি কি করাইতে হবে? অতিক্রমণ করাইতে হবে। তাহলে তুমি আগে অক্সিজেনের যে স্ট্রাকচারটা সেটা আঁকাও। তাহলে অক্সিজেনের যে স্ট্রাকচারটা এই, ঠিক আছে, তাহলে এখানে আমি এই পি অরবিটালটা নিলাম, পি অরবিটাল দিয়ে কি সিগমা বন্ড গঠন করলাম।
আচ্ছা আমি এক কাজ করি, আমি অক্সিজেনেও কি sp সংকরণ করি, হ্যাঁ অক্সিজেনেও sp তাহলে এটা যদি আমি ইয়ে করি তোমার এটাকে যদি উত্তেজিত করি তাহলে আমি কি পাচ্ছি দেখো, এটাকে যদি উত্তেজিত করি তাহলে আমি পাচ্ছি 2s1 2p x1 2p y1 2p z1, ঠিক আছে কয়টা হয়েছে 2 4 6 আরো দুইটা, তাহলে এখানে ও এখানে তো আর ইলেকট্রন নেই, 2s2 2p4, তাহলে এখান থেকে আমি যেটা পাই সেটা হলো তোমার এই যে p অরবিটালটা আঁকাই, এখানে দুইটা এখানে একটা এখানে একটা। আচ্ছা আচ্ছা তাহলে এই যে পি অরবিটালটা আমি আঁকাইলাম, এই যে পি অরবিটালটা আমি আঁকাইলাম, এখন এদের মধ্যে আরো দুইটা পি অরবিটাল আছে, দেখো এই পি অরবিটাল গুলোকে আমি চিহ্নিত করি, এই একটা এই একটা পি অরবিটাল, এদিকে ধরো আরেকটা দেই, এই একটা পি অরবিটাল, বুঝো জিনিসটা ভালো করে, হ্যাঁ এটা না, এটা হচ্ছে দেখো আমি একটু বুঝাই জিনিসটা, এই যে এইখানে দুইটা বিজোড় ইলেকট্রন আছে না, বিজোড় ইলেকট্রন, এই বিজোড় ইলেকট্রনটা দিয়ে এটা কি পি ওয়াই, এটা কি পি ওয়াই পি ওয়াই, এটা কি পি জেড, তাই না, এই পি ওয়াই হচ্ছে এটা আমার, এই যে এটা হচ্ছে পি ওয়াইটা, এটা হচ্ছে পি ওয়াইটা, বুঝছো এই যে এটা, আর পি জেড কোনটা, এই যে এটা, এটা হচ্ছে পি জেড, এটা হচ্ছে পি জেড, ঠিক আছে, তাহলে আমি মোটামুটি আইকা ফেলছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট ওভারল্যাপ করে দিব, দেখো এই যে এটার সাথে তুমি এটার ওভারল্যাপ করে দাও, এই এই শেষ, দুইটার সাথে ওভারল্যাপ করে দিলাম, তাহলে এই হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার। আশা করি তোমাদের কাছে মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়েছে আর কি, হ্যাঁ আশা করি তোমাদের কাছে বিষয়টা মোটামুটি পরিষ্কার। ওকে ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। ওকে দেখো 1 নং যৌগের জ্যামিতিক গঠন সংকরায়নের মাধ্যমে ব্যাখ্যা করো, তাই না, 1 নং যৌগ হচ্ছে CCl4, এটা আমরা দেখেই বুঝতেছি যে এখানে sp3 সংকরণ হবে, কারণ এখানে সিগমা বন্ড কয়টা, সিগমা বন্ড 4টা, তো সিগমা বন্ড 4টা মানে sp3 সংকরণ, বাদ বাকি কাজ হচ্ছে তোমার জাস্ট HW করে নিবা, কাজ শেষ, একদম ওই যে মিথেনের মতো, একদম কার মতো বলতো, CH4 এর মতো, তবে এখানে যেটা অ্যাড হবে, আচ্ছা আমি স্ট্রাকচারটাই এগিয়ে দিচ্ছি, যাও স্ট্রাকচারটাই এগিয়ে দিচ্ছি, এই যে এখানে যেটা হবে সেটা হচ্ছে কি পাই বন্ড, মিথেনে এখানে কি সিগমা বন্ড অ্যাড হয়েছিল, যে হাইড্রোজেনের তো জাস্ট সিগমা বন্ড সরি s অরবিটাল থাকে, s অরবিটাল অ্যাড হয়েছিল, বাট এখানে কি p অরবিটাল অ্যাড হবে, ঠিক আছে, সো এটা তোমরা বাসায় করে নিবা, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা, একদম মিথেনের মতো, মিথেনে অ্যাড হয়েছিল s অরবিটাল, আর এখানে অ্যাড হবে কি p অরবিটাল, ঠিক আছে, এটাই তফাৎ। এই গেল H2B এর গঠন ব্যাখ্যা করো, তাই না, H2B এর গঠন ব্যাখ্যা করো, এখানে H কোথায়, আচ্ছা H মানে হাইড্রোজেন, H2, আর B মানে কি, B মানে হচ্ছে 16, গ্রুপ 16 3 নাম্বার মৌল, তাহলে এটা আমরা কি জানি, এটা আমরা জানি হচ্ছে সালফার, তাই না, তাহলে H2S হাইড্রোজেন সালফাইড, তাহলে এর গঠনটা আমরা একটু দেখব, এর গঠনটা আমরা আপাতত এখানে দেখতেছি না, এটা আমরা VSEPR থিওরিতে দেখব, ঠিক আছে, VSEPR থিওরিতে এটা দেখব, কারণ এটাতে VSEPR থিওরি অ্যাপ্লাই হয়, ওকে। আর ও কিউ অরবিটাল সমূহের আকৃতি চিত্র সহ ব্যাখ্যা করো, তাহলে কিউ মানে দেখো আমরা ওই যে
কোয়ান্টাম সংখ্যা পড়ছিলাম ওইখান থেকে যেটা বুঝতেছি কিউ মানে কি, কিউ মানে পি অরবিটালকে বোঝানো হয়েছে তাই না। এই যে তোমার এল এর মান যখন 1 তখন এটা কি পি অরবিটালকে প্রকাশ করা হয় তাই না। তাহলে কিউ হচ্ছে পি অরবিটালকে প্রকাশ করা হয়েছে। তাহলে পি অরবিটাল কয়টা, পি অরবিটাল আছে তিনটা, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই আর একটা হচ্ছে পি জেড তাই না। এই হচ্ছে আমাদের পি অরবিটাল। তাহলে এদের আকৃতিগুলো আমরা জানি, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, হ্যাঁ। তাহলে এটা আমি যেভাবে দিচ্ছি এভাবে অ্যান্সারটা করবো। তাহলে দেখো পি অরবিটাল পি এক্স কিরকম হবে, এই যে এক্স অক্ষ বরাবর কি হবে এই জিনিসটা হবে, ঠিক আছে। একটু ওয়েট, আমি একটু সুন্দর করে আঁকাই জিনিসটা। এই একটা, এই একটা, বাঁকা হয়ে গেছে। তাহলে এই দেখো, তাহলে আমার চিত্রটা কেমন হবে, পি এক্স এরটা হবে এরকম, এই যে এক্স অক্ষ বরাবর এটা কি পি এক্স, পি ওয়াই এরটা কিরকম হবে ওয়াই অক্ষ বরাবর এটা কি পি ওয়াই, পি জেডটা কিরকম হবে জেড অক্ষ বরাবর, জেড অক্ষ কোন দিকে এই যে কোণা বরাবর তাই না। তাহলে এটা হচ্ছে পি জেড, পি এক্স পি ওয়াই পি জেড মোটামুটি বুঝছো, আশা করি তোমাদের এটা নিয়ে আর প্রবলেম হওয়ার কথা না। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আসো আমরা ডি অরবিটাল গুলো দেখি। ডি অরবিটাল কি কি আছে, ডি এক্স স্কোয়ার এক্স ওয়াই, ডি এক্স ওয়াই, এরপর হচ্ছে ডি ওয়াই জেড, এরপর হচ্ছে ডি জেড এক্স, এরপর হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে ডি জেড স্কোয়ার তাই না। এগুলো হচ্ছে আমার ডি এর অরবিটাল। এখন আসো অরবিটাল গুলো আমরা একটা এঁকে দেখাই। তাহলে ডি এক্স ওয়াই হবে কিরকম জানো, ডি ডি মানে কি ডাবল ডাম্বেল না, আমরা জানি। পি অরবিটাল কি, পি অরবিটাল কি ডাম্বেল না, ডাম্বেল। আর ডি অরবিটাল কি, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, ঠিক আছে। ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। আচ্ছা, তাহলে আমাদের যে স্ট্রাকচার গুলো সেগুলো হচ্ছে এরকম, এক্স ওয়াই, এক্স ওয়াই মানে এক্স অক্ষতেও থাকবে ওয়াই অক্ষতেও থাকবে। তাহলে এটা এক্স অক্ষ, এক্স অক্ষতে একটা ডাম্বেল, ওয়াই অক্ষতেও একটা ডাম্বেল। এই ওয়াই জেড, ওয়াই জেড মানে ওয়াই অক্ষতে থাকবে এবং জেড অক্ষতে থাকবে। তাহলে ওয়াই অক্ষ এখানে একটা থাকবে ডাম্বেল, আর জেড অক্ষ এদিকে এখানে একটা থাকবে ডাম্বেল, ঠিক আছে। এরপর জেড এক্স, জেড এ থাকবে এবং এক্স এ থাকবে। তাহলে জেড এ একটা আঁকাই আমি আগে, জেড এ আঁকাইলাম এবং এক্স একটা আঁকাই, এই এক্স আঁকাইলাম। এই হচ্ছে আমাদের জেড এক্স, ঠিক আছে। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে কিরকম, এটা হবে তোমার এরকম, কোনো অক্ষে থাকবে না, ফাঁকা জায়গাগুলোতে থাকবে, ঠিক আছে। আর তোমার যে ইয়েটা জেড স্কোয়ারটা সেটা হবে এরকম, এখানে একটা রাউন্ড দিয়ে দিবা, এভাবে এখানে একটা রাউন্ড দিয়ে দিবা, বাস কাজ শেষ। এই হচ্ছে আমাদের যে অক্ষগুলা তাদের পরিচয় আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের যে অক্ষগুলা তাদের পরিচয়। আচ্ছা, এটাকে এভাবে না দিয়ে এটাকে এভাবে দেওয়া উচিত। এখন ঠিক আছে।
এই হচ্ছে আমাদের অরবিটাল গ্রুপের যে চিহ্নটা আর কি। তাহলে L এর মান 2 দ্বারা কি আমি ডি অরবিটাল বোঝাই। ওকে, তাহলে ডি অরবিটালের যে অরবিটাল গ্রুপ, কয়টা অরবিটাল? 5টা অরবিটাল, তাদের চিত্রটা এঁকে দেখালাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আশা করি তোমরা পারবা জিনিসটা। তাহলে উদ্দীপকের এক্স মৌলের এক্স অক্সাইড যৌগের এক্স এর সংকরণ ব্যাখ্যা করো। উদ্দীপকের এক্স মৌল কি? দ্বিতীয় পর্যায় 4 নং গ্রুপ, দ্বিতীয় পর্যায় 4 নং গ্রুপ। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পর্যায় 4 নং গ্রুপ, এটা কি হবে? পর্যায় 2। তাহলে পর্যায় 2 এ কি কি থাকে দেখো তো? হাইড্রোজেন, এরপর থাকে হিলিয়াম। আচ্ছা, এটা 4 হবে না, এটা মেবি 14 হবে। হ্যাঁ, এটা হবে 14, কারণ দ্বিতীয় পর্যায়ে তো 4 নং গ্রুপ ফাঁকাই থাকে। তাহলে এটা লিথিয়াম, এরপর বেরিলিয়াম থাকে, বাট এদিকে পুরোটাই ফাঁকা, 4 তো পুরাই ফাঁকা, তাই না? এরপর এদিক থেকে শুরু হয়, তাহলে এটা 14 বুঝাইছে। তাহলে 14 2 নং গ্রুপ, তাহলে এটা ডেফিনেটলি আমরা যা বুঝতেছি তা হচ্ছে কার্বন। ঠিক আছে, কার্বন, কারণ গ্রুপ 14 এর প্রথম যে মৌলটা, একদম 2 নং পর্যায়ের যে মৌলটা, সেটা হচ্ছে কি? কার্বন। ঠিক আছে, তাহলে কার্বনের অক্সাইডের কথা বলছে। তাহলে কার্বনের অক্সাইড মানে কি? CO2, যেটা আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে, যেটা আমরা একটু আগে দেখলাম। তাহলে এটা কি তোমরা প্র্যাকটিস করবা। CO2 এর যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা প্র্যাকটিস করবা। সাধারণ তাপমাত্রায় ক্লোরিনের সাথে কিউ এর যৌগ গঠন আলোচনা করো, তাই না? কিউ এর যৌগ গঠন আলোচনা করো। তাহলে কিউ কি? কিউ হচ্ছে NH2, কিউ হচ্ছে NH2। NH2 মানে কি? n এর মান দেওয়া আছে 2, তাহলে 2s2। তাহলে 2s2 এর আগে 1s2 থাকবে, তাই না? তাহলে 1s2 2s2 অর্থাৎ 4। 4 মানে কি? বোরন 4, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন না, সরি, বেরিলিয়াম, বেরিলিয়াম 4, বেরিলিয়াম 4। আচ্ছা, তাহলে বলছে ক্লোরিনের সাথে কিউ এর যৌগ গঠন। তাহলে আমরা অলরেডি দেখে ফেলছি BeCl2, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। BeCl2, এটা অলরেডি আমরা দেখে ফেলছি। ঠিক আছে, আর দেখাচ্ছি না, এটা তোমরা করে নিবা। আপাতত দরকার নাই। আচ্ছা দেখো, এখানে বলতেছে কি? এখানে বলতেছে এ এর বন্ধনগুলির অরবিটাল গঠন আলোচনা করো, তাই না? এখানে তোমার H2Z, H2Z, Z এর পারমাণবিক সংখ্যা কত? 8। Z এর পারমাণবিক সংখ্যা কত? 8। 8 মানে কত? অক্সিজেন। তাহলে H2O বুঝাইছে। হ্যাঁ, H2O থেকে যখন একটা H+ দিবা, তখন কি পাবা তুমি? H3O+ পাবা। ঠিক আছে, এই জিনিসটা পাবা। ওকে, এই জিনিসটা পাবা। আচ্ছা, এই জিনিসটা যদি পাও, তাহলে তুমি এখানে যেটা করতে পারো, সেটা হচ্ছে এর বন্ধনগুলির গঠন আলোচনা করো। আচ্ছা, এই জিনিসটা তাহলে আমি একটু দেখাই। H2O, এখানে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাহলে এর গঠনটা আগে আঁকাই। এই অক্সিজেন, এদিকে হাইড্রোজেন দাও, এদিকে আরেকটা হাইড্রোজেন দাও। ওকে, আচ্ছা দিলাম। এখন এখান থেকে আমি যেটা করতে পারি, সেটা হলো তোমার এই যে এখানে সিগমা বন্ধন কয়টা? 2টা। সিগমা বন্ধন যদি 2টা হয়, তাহলে আমি এখানে বুঝতে পারি sp সংকরিত হবে কার? অক্সিজেনের sp সংকরায়ন হবে। ওকে, আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার ওকে, এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে sp, এখানে আমি যে বুঝতেছি কি সিগমা বন্ধন যেহেতু 2টা, আমি বুঝতে পারতেছি এখানে হচ্ছে sp সংকরণ হয়েছে, তাই না? এটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আসো আমরা অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা একটু দেখি। 8 1s2 2s2 2p4, এই হচ্ছে আমাদের অক্সিজেন, তাই না? তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এর এই যে 2টা ফিল আপ, এখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, তাহলে py এবং pz অরবিটাল কি ফাঁকা থাকে, তাই না? এই জিনিসটা আমরা দেখতে পাই। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি, এখান থেকে আমি যেটা করতে পারি, এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হলো, দেখো এখানে সিগমা বন্ড যেহেতু 2টা, তাই আমি এখানে sp সংকরণ নিব না,
আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে H3O চলে আসছে না, তাহলে H3O যদিও আসে এখানে আরেকটা হাইড্রোজেন আসবে, যদিও এটা প্লাস আছে সেটা ভিন্ন আলোচনা। তাহলে এখানে সিগমা বন্ধন কিন্তু এখন কয়টা? এখন কিন্তু সিগমা বন্ধন তোমার তিনটা, তাই না? সিগমা বন্ধন হচ্ছে এখন তিনটা। তাহলে এখন কিন্তু তোমার এখানে কি sp3 সংকরণ করতে হবে, sp2 সংকরণ করতে হবে, ঠিক আছে? sp2 সংকরণ করতে হবে। তাহলে তুমি এখান থেকে s অরবিটাল একটা নাও আর p অরবিটাল দুইটা নাও, তাহলে এগুলো করে তুমি কি করতে পারবা, sp2 এর যে সংকরণ সেটা করতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমার যে অক্সিজেন হবে আমার sp3 সংকরণ। তাহলে অক্সিজেনের যদি sp3 সংকরণ হয়, দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p4। তাহলে এখান থেকে যদি আমি sp3 সংকরণ করি তাহলে s আসবে একটা, p আসবে কয়টা? তিনটা। এসে আমার sp3 সংকরণ করবে, দ্যাটস ওয়াই আমি কি চারটা কি পাবো? সংকরিত অরবিটাল পাবো। এই চারটা সংকরিত অরবিটাল দিয়ে আমি কি করতে পারবো? সংকরায়নটা করতে পারবো। করার পরে আমি এখান থেকে যেটা দেখতে পাই সেটা হলো আচ্ছা, এটাকে এভাবে না করে আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, সেটা দেখো। এই যে তোমার s অরবিটালের ইলেকট্রন হচ্ছে এটা, তাই না? p অরবিটালের হচ্ছে এটা, এই 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 হচ্ছে আমাদের sp অরবিটাল। এখন দেখো আমার এই যে s অরবিটাল কয়টা? দুইটা ইলেকট্রন। p অরবিটালের px এও দুইটা ইলেকট্রন। এদেরকে আমরা বলতে পারি কি? এদেরকে আমরা বলতে পারি লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন এদেরকে আমরা বলতে পারি, ঠিক আছে? এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলতে পারি হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তাহলে আমার এই যে এই দুইটা মিলে sp সংকরণ করবে, আমরা তো একটু আগে দেখছিলাম sp3 না, অ্যাকচুয়ালি এটা হবে sp সংকরণ, ঠিক আছে? আগে যেটা বলছিলাম সেটাই sp সংকরণ। এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে? sp সংকরণ। তাহলে sp সংকরণ করে আমার দুইটা অরবিটাল তৈরি করতেছে এরকম, ওকে? দুইটা এরকম অরবিটাল তৈরি করতেছে। বাট এখানে দেখো, এখানে কিন্তু এই দুইটা মিলে sp সংকরণ করে এই অরবিটালটা তৈরি করতেছে, কিন্তু এখানে আলটিমেটলি কিন্তু দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে? এই লোন পেয়ার ইলেকট্রনগুলোকে আমি এইভাবে লিখতে পারি, এই যে এইটা একটা আর এটা একটা, এই দুইটা লোন পেয়ার ইলেকট্রনকে আমি এইভাবে লিখতে পারি, এই যেভাবে লিখতে পারি, ঠিক আছে? যেখানে আমার কি দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, এটাকে আমি বলতে পারি কি লোন পেয়ার ইলেকট্রন। তাহলে দেখো অ্যাজ ইউজুয়াল এখানে কি আমার হাইড্রোজেন অ্যাড হয়েছে, এখানেও কি আমার হাইড্রোজেন অ্যাড হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমার নরমাল পানির স্ট্রাকচার আর কি, হ্যাঁ? এটা হচ্ছে কি আমার H2O বা পানির স্ট্রাকচার, ওকে? এখন তুমি যখন এটার সাথে আরেকটা H+ দিবা, যখন আরেকটা H+ দিবা, সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার এই যে এখানে হাইড্রোজেনটা চলে আসবে, এখানে কি হাইড্রোজেনটা চলে আসবে, এই যে H+, এখানে হাইড্রোজেনটা চলে আসবে। এটা স্বাভাবিক H না, এটা হচ্ছে H+, ঠিক আছে? এর কাছে কি নাই? কোনো ইলেকট্রন নাই, যার কারণে এখানে আলটিমেটলি সে বসতে পারবে, ওকে? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে এখানে তিনটা হাইড্রোজেনের s অরবিটাল আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি কি এখন যে স্ট্রাকচারটা পাইলাম সেটা হচ্ছে S3O+, তাহলে এটা H+, আর এগুলো হচ্ছে H এর কারণে একটা হচ্ছে হাইড্রোজেনের আসছে আর একটা কি ওই যে শঙ্কর অরবিটালের ইলেকট্রন, একটা হাইড্রোজেনের আর একটা শঙ্কর অরবিটাল, আর এখানে দুইটাই শঙ্কর অরবিটালের, আর এসটা এমনিতে বসছে, এখানে কি এস এর কোনো কি নাই, ইলেকট্রন নাই, যেহেতু সে কি ইলেকট্রন দান করে দিছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার H3O+ এর শঙ্কর অরবিটাল, ওকে? আর যদি পানির টাকতে বলা হয়, আশা করি তোমরা পারবা, সেক্ষেত্রে কি পানিতে দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকবে, ঠিক আছে? ওই মুক্তজোড় ইলেকট্রন গুলো আবার কি করে? রিপালশন করে, যেটা আমরা VSEPR থিওরিতে দেখবো, সমস্যা নাই। আপাতত আশা করি তোমাদের কাছে এই বিষয়টা মোটামুটি পরিষ্কার। আচ্ছা,
এক্স ওয়াই জেড যোগে বন্ধমান বিদ্যমান বন্ধন সমূহ ব্যাখ্যা করো না। আচ্ছা, বন্ধন আমাদের এখনো পড়া বাকি আছে, বন্ধন বাকি পড়া শেষ করে এই জিনিসগুলো আমরা দেখবো, সমস্যা নেই। কত প্রকার বন্ধন আছে এই পড়াটা এখনো বাকি, এগুলো আমরা দেখবো সামনে, সমস্যা নেই। আমরা সন্নিবেশ সমযোজী দেখেছি অলরেডি, হাইড্রোজেন বন্ধনটা দেখবো, দেখে দেন আমরা এই এই প্রশ্নের উত্তরগুলো দেখবো, ঠিক আছে। যৌগের আকৃতি কেমন হবে, POR। আচ্ছা, পিতে হচ্ছে 2, এই যে 2s2 2p, মানে এটা আমি দেখেই বুঝতেছি এটা কার্বন, অনেকগুলো প্রশ্ন অলরেডি সলভ করে ফেলছি। আর আর মানে কি, আর মানে হচ্ছে নিশ্চয়ই ক্লোরিন। হ্যাঁ, দেখো এগুলো আমি অলরেডি দেখেই বুঝতেছি, দেখো কিভাবে বুঝতেছি, দেখো যেহেতু n এর মান 2, তাহলে এটা আমি NS2 NP2, মানে কি 2s2 2p2, এটার আগে 1s2 লাগাও, তাহলে কি হয়ে যাচ্ছে, কার্বন হয়ে যাচ্ছে 6, কার্বন 6। এরপর ওইটা 2 + 1 s2 2 + 1 1 p2। হ্যাঁ, এই হচ্ছে আমার ব্যবহার স্যাপার। তাহলে এখানে পাচ্ছি কি 3s2 3p2, আর এদিকে আগে আছে কি 1s2 2s2 2p6, তাহলে অলমোস্ট করলে আমি কি পাচ্ছি, ক্লোরিন 17। তাহলে টোটাল যে যৌগটা সেটা হচ্ছে কি CCl4। এই যে এই দুইটা দ্বারা গঠিত যৌগ, কার্বন আর ক্লোরিন দ্বারা গঠিত যৌগ কি CCl4, ঠিক আছে। এখন এই যৌগের হাইব্রিডাইজেশন স্ট্রাকচারটা তোমাদেরকে তো HW দিলাম, সেটা করে ফেলবা। এরপর এর হ্যালাইড যৌগের জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো আর কি। হ্যাঁ, এ কি দ্বিতীয় পর্যায় দ্বিতীয় গ্রুপ, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় গ্রুপ। তাহলে এটা আমরা বুঝতেছি বেরিলিয়াম, কারণ এই যে হাইড্রোজেন, এই যে এই সাইডে একদম নিষ্ক্রিয়তে হিলিয়াম, দেন হাইড্রোজেনের নিচে লিথিয়াম, এর পাশে কি বেরিলিয়াম। তাহলে এটা কি, এটা হচ্ছে 2 নম্বর পর্যায়, এবং এটা কি, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ। ওকে, তাহলে বেরিলিয়াম তার হ্যালাইড মানে কি, এখানে ক্লোরিনের কথা বলছে, তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের কথা বলা হয়েছে। এটা 2-3 বার দেখা হয়ে গেছে, আর দেখাবো না। ওকে, এই যে এরকম, এই যে এরকম, বাকিটা তোমরা বাসায় একটু ট্রাই করে নিবা, তাহলে হবে। এই হচ্ছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড। তো মোটামুটি আমাদের হাইব্রিডাইজেশনের যা যা প্রশ্ন সলভ করার কথা সব শেষ, হাইব্রিডাইজেশনের সবকিছু শেষ। হ্যাঁ, আশা করি তোমাদের এই হাইব্রিডাইজেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। দেন এখন আমরা একটু VSEPR থিওরিটা একটু দেখবো। ওকে, আমরা একটু VSEPR থিওরিটা একটু দেখি, দেন আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, VSEPR থিওরিটা কিছুই না, দেখো এগুলো আবার এখানে কেন আসলো। আচ্ছা, এই জিনিসগুলো আমরা দেখে ফেলছি অলরেডি, সবকিছুই দেখে ফেলছি। যে ইথিনের স্ট্রাকচার আমরা দেখছি, ইথাইনের স্ট্রাকচার আমরা দেখছি। হ্যাঁ, sp3 হাইব্রিডাইজেশন মিথেনের যে স্ট্রাকচার সেটাও আমরা দেখছি। এখানে যে কোণটা দেখো 109 ডিগ্রি, এটাকে বলা হয়েছে এখানে আবার এই যে 109 ডিগ্রি, মানে কোণটা দেখানোর জন্য আবার আনছি আর কি। হ্যাঁ, তাহলে 109 ডিগ্রি, দেখো সব ক্ষেত্রে 109 ডিগ্রি, এই জিনিসগুলো আমরা দেখছি। ওকে, এবার আসো আমাদের VSEPR থিওরিটা একটু দেখি। দেখো আমরা NH3 তে আবার যাই ফিরে। আচ্ছা, NH3 না, আমরা NH3 যেহেতু করছি, আমরা H2S হাইড্রোজেন সালফাইডটা একটু দেখি। হ্যাঁ, ওটা যেহেতু আমাদের একটু আগে एग्जांपल আসছিল, ওইটা একটু দেখি। হাইড্রোজেন সালফাইড, দেখো হাইড্রোজেন সালফাইডের নরমাল স্ট্রাকচার কি এরকম। তাহলে সিগমা বন্ড কয়টা, সিগমা বন্ড 2টা, তাই আমি বুঝতে পারতেছি এর মধ্যে sp সংকরণ হবে। ওকে, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এখন দেখো আমি সালফারের ইলেকট্রন বিন্যাস আঁকাই। 1s2 3p4, এই হচ্ছে আমাদের সালফার। এখন এটার যদি আমি কনফিগারেশনটা দেখি, এই যে 3s এর যে ইলেকট্রনটা সেটা হচ্ছে এরকম, 3p এর যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম, দুইটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের sp সংকরণের যে ব্যাপারটা সেটা আর কি, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে আমি যদি এটার ইয়েটা করি, sp সংকরণ করি, তাহলে এখানে দেখো আমি এই দুইটা দিয়ে কি করতে পারবো, তোমার
হাইড্রোজেনটাকে এই দুইটা জায়গায় কি করতে পারবো, যুক্ত করতে পারবো, তাই না? এই দুইটা জায়গায় যুক্ত করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো এখন আমি এটার স্ট্রাকচারটা যদি আঁকাই তাহলে হবে এরকম, H2S এর যে স্ট্রাকচারটা সেটা হবে এরকম, এই একটা এই একটা। sp-র জন্য আমি কি কয়টা সংকর অরবিটাল পাবো? একটা দুইটা, এই যে দুইটা সংকর অরবিটাল আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে সালফারের দুইটা সংকর অরবিটাল অলরেডি দিয়ে দিছি। এরপর আমি কি করব? এরপর হচ্ছে আমি এই যে লোন পেয়ার ইলেকট্রন গুলোকে দেখাবো। এই যে দেখো লোন পেয়ার ইলেকট্রন গুলো দেখাই, এই দুইটা হচ্ছে কি আমার লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে। এই দুইটা আমার কি লোন পেয়ার ইলেকট্রন। আচ্ছা, এই দুইটা একটু পাশাপাশি রাখতে হবে, যেহেতু এই দুইটা দেখো এটা আর এটা কি পাশাপাশি, তাই এই দুইটাকে আমার কি করতে হবে? লোন পেয়ারের যে ইলেকট্রনটা সেই দুইটাকে আমার পাশাপাশি রাখতে হবে। দেখো তাহলে আমি এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, হ্যাঁ, তারপর এখানে একটা, এখানে একটা। আচ্ছা, তাহলে দেখো এগুলো হচ্ছে আমার ওই যে সিঙ্গেল ইলেকট্রন আলা যেগুলো আছে সেগুলো, আর এখানে এগুলো কি, যেগুলো লোন পেয়ার মুক্ত জোর সেগুলো। ওকে, আচ্ছা, এখন এখানের সাথে আমি সিম্পলি হাইড্রোজেন যুক্ত করে দিব। এই যে এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আমি যুক্ত করে দিছি। ওকে, আচ্ছা, তো এইখানে যে গঠনটা তোমরা দেখতে পাচ্ছ এই গঠনটা এরকম হবে না। এই গঠনটা এরকম হওয়ার পিছনে কারণ কি? এই গঠনটা তো এরকম হওয়ার দরকার ছিল, তাই না? এই গঠনটা তো এরকম হলে ভালো হতো, এই গঠনটা তো এরকম হওয়ার কথা ছিল, এই গঠনটা তো এরকম হওয়ার কথা ছিল, বাট এই গঠনটা এরকম না হয়ে এরকম হলো কেন? এটা হচ্ছে তোমাদের জানার বিষয়। এই গঠনটা এরকম না হয়ে এরকম হলো কেন এটা একটু জানতে হবে। যদি এটা আরেকটু ঝামেলা আছে, এটাকে আরেকটু চাপাইতে হবে। হ্যাঁ, এটাকে কি আরেকটু চাপাইতে হবে। দেখো এটাকে এদিকে আরেকটু চাপাইতে হবে। এই এখন ঠিক আছে, পুরোটাই আবার আঁকি। এই হচ্ছে আমার গঠনটা। তাহলে এখানে যে লোন পেয়ার সেগুলো, আর এখানে একটা একটা, আর বাকি দুইটা কি হাইড্রোজেন ঢুকছে। ধরো এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এই। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটার স্ট্রাকচারটা এরকম না হয়ে এরকম হলো কেন? চাইলে তো এরকম হইতে পারতো। আমরা এতক্ষণ ধরে যা দেখে আসছি, মানে চারটা অরবিটাল যখন থাকে তখন তো স্ট্রাকচারটা এরকম হয়, বাট এটা এরকম হইলো কেন? এটা এরকম হয়েছে এই কারণেই, ধরো তোমার হাতটা এরকম আছে, হ্যাঁ, এখন হাতের মধ্যে মাথা ইলেকট্রন আছে, ঠিক আছে, এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, মাথার মধ্যেও দুইটা ইলেকট্রন, ঠিক আছে। এখন আমরা জানি ইলেকট্রন কি করে? বিকর্ষণ করে, তাই না? ইলেকট্রন নেগেটিভ, তাই সে কি করবে? অন্য একটা ইলেকট্রনকে বিকর্ষণ করবে, নেগেটিভলি চার্জড ইলেকট্রনকে। তাহলে দেখো এই যে দুই হাত, তোমার মাথার উপরে ইলেকট্রন, এই হাতেও কি ইলেকট্রন, এই হাতেও ইলেকট্রন। তাহলে কি করবে জানো? এই মাথার ইলেকট্রন গুলো এই হাতের যে ইলেকট্রন গুলো এগুলোকে কি করবে? বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এদেরকে কি নিচে নামাই দিবে। বুঝছো? এটাকে আমরা বলি হচ্ছে ভিএসই পিআর থিওরি, ভিএসই পিআর থিওরি। হ্যাঁ, এটাকে আমি বলি কি ভিএসই পিআর থিওরি, ঠিক আছে। যেখানে বলা হয় তোমার যদি এই যে অরবিটালে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, মানে লোন পেয়ার ইলেকট্রন থাকে, ওরা কি করবে? ওরা হচ্ছে ওই ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কি করবে? কোণটাকে ছোট বড় করে দিবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ভিএসই পিআর থিওরি। অ্যাকচুয়াল কোণের মান যত হওয়ার কথা ছিল তত না হয়ে ওই কোণের মানটাকে তারা কি করে দিবে? চেঞ্জ করে দিবে। এটাই হচ্ছে আমাদের কি বলতো? এটাই হচ্ছে আমাদের ভিএসই পিআর থিওরি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাই এখানে কি কোনটা এরকম না হয়ে এরকম হয়ে যায় আর কি। হ্যাঁ, তো দেখো আমরা আরেকটু দেখি সামনে, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো NH3 এর যে স্ট্রাকচারটা সেটা দেখো, সেখানে কি হচ্ছে দেখো, তোমার এই যে এখানে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, যারা কি কারোর সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, তাই না? এরা কারোর সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, তারা হলো এরা হচ্ছে মুক্ত জোড়। যখন এই মুক্ত জোড় ইলেকট্রন থাকবে তারা কি করবে? যে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এদেরকে কি দেখো আরো নিচে নামাই দিছে, অনেক নিচে নামাই দিছে, ঠিক আছে। তাই এটাকে মানে কি, এটার যে অ্যাকচুয়াল কোণ যত হওয়ার কথা ছিল, ঠিক আছে, এটা দেখো, এটা আমাদের সংকরায়ন কি হওয়ার কথা ছিল?
sp2 সংকরায়ন হওয়ার কথা ছিল না, যেহেতু সরি sp3 সংকরায়ন, তাই না? এটা না না sp2 সংকরায়ন, যেহেতু তিনটা বন্ধন, এই যে তিনটা বন্ধন, তাই আমাদের কি sp2 সংকরায়ন হওয়ার কথা ছিল, ঠিক আছে? তো sp2 সংকরায়নে তো আমার কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি হয়। বাট এখানে দেখো 120 ডিগ্রি না হয়ে হয়েছে কত ডিগ্রি? 107 ডিগ্রি, ঠিক আছে? 107 ডিগ্রি। কোনটাকে কমাই দিছে? ওই যে নিচের যে কোনটা সেটাকে কমাই দিছে, আর উপরের কোনটাকে কি বাড়াই দিছে, ঠিক আছে? নিচের যে কোনটা সেটাকে কমাই দিছে, উপরের কোনটাকে বাড়াই দিছে, বুঝছো? তাহলে এই 120 ডিগ্রি কোনটা, এটাই নিচের যে কোনটা সেটাকে আমরা 120 ডিগ্রি বলতাম আর কি। বাট ওইটাকে এখন চেঞ্জ করে কত বানাই দিছে দেখো, 160 ডিগ্রি বানাই দিছে, বুঝছো? এই হচ্ছে আমাদের ভিএসিপিআর থিওরি, যেখানে কি হয়, যেখানে তোমার যদি কোনো মুক্ত ইলেকট্রনের উপস্থিতি থাকে, সে কি করে, সে হচ্ছে রিপালশন করে, হ্যাঁ, বিকর্ষণ করে, বিকর্ষণ করে তোমার বন্ধন গণের যে মানটা সেটাকে চেঞ্জ করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে 120 ডিগ্রি হওয়ার কথা ছিল, 120 ডিগ্রি না হয়ে কত হয়ে গেছে, 160 ডিগ্রি হয়ে গেছে। তো চিত্রটা তোমার এরকম হওয়ার কথা ছিল, যে এরকম 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 হওয়ার কথা ছিল, এরকম না হয়ে কিরকম হয়ে গেছে দেখো, এরকম না হয়ে কিরকম হয়ে গেছে, এরকম না হয়ে এই যে এরকম হয়ে গেছে, এই যে এদিকে একটা, এটা কিন্তু বাঁকা হয়ে গেছে দেখো, এদিকে একটা। এটা 3D ভাবে চিন্তা করো তাহলে বুঝবা, তুমি 2D অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে বুঝবা না, ঠিক আছে? 3D অ্যাঙ্গেল থেকে চিন্তা করো তাহলে বুঝতে পারবা। তাহলে আলটিমেটলি তোমার নিচের যে কোণটা সেটা কি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ছোট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। যেমন দেখো এখানে আমরা ইয়ের ক্ষেত্রে দেখতে পারি, এটা কি পানির ক্ষেত্রে, একটু আগে যেটা দেখলাম পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে আমরা দেখতে পারি, দেখো পানিতে দুইটা মুক্ত জোড় আছে, তাই না? এই যে দেখো s অরবিটালে দুইটা, p অরবিটালে দুইটা, ঠিক আছে? এই দুইটা মুক্ত জোড় ইলেকট্রন সহ যখন আমি আঁকাবো, ধরো এই যে পানির দুইটা p অরবিটাল মিলে তোমার শঙ্কর অরবিটাল তৈরি করছে, ধরো এটা এটা, আর মুক্ত জোড় অরবিটাল গুলো হচ্ছে এগুলো, ধরো এখানে একটা এইখানে একটা, এগুলো হচ্ছে মুক্ত অরবিটাল, ঠিক আছে? আর এগুলো হচ্ছে শঙ্কর অরবিটাল। তাহলে এখানে কি, এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে? তো এইটা যে কাজটা করে সেটা হচ্ছে এই যে মুক্তজোরকে অনেক বেশি বিকর্ষণ করে, হ্যাঁ, মুক্তজোর ইলেকট্রনকে কি করে, বিকর্ষণ করে, এগুলাকে চাপাই দেয়। এখন এগুলাকে যদি চাপাই দেয় তাহলে এ কি এর কাছে চলে আসবে, এর কাছে চলে আসলে এখন এর মধ্যেও তো ইলেকট্রন আছে, তাই না? তো এর এ আবার বিকর্ষণ করবে না, তখন আলটিমেট রেজাল্ট কি, এটাও এদিকে চেপে যাবে, ওইটার ক্ষেত্রেও কি এদিকে চেপে যাবে, সেম ঘটনা ঘটবে। তাহলে আলটিমেটলি আমার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমার চিত্রটা অনেকটা এরকম হয়ে যাবে, অনেকটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মুক্তজোড় ইলেকট্রন, আর এই হচ্ছে কি আমার বন্ধনজোড় ইলেকট্রন, এই হচ্ছে আমার বন্ধনজোড় ইলেকট্রন। এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার, ঠিক আছে? তাহলে এখন এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এখন এখানকার যে কোণটা সেটা হচ্ছে কত ডিগ্রি, এখন এখানকার যে কোণটা সেটা হচ্ছে 104 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে? হওয়ার কথা ছিল কত, হওয়ার কথা ছিল তোমার হওয়ার কথা ছিল কত, হওয়ার কথা ছিল 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি, বাট হয়ে গেছে 104 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তাহলে আমার যদি লোন পেয়ারের উপস্থিতি থাকে তাহলে আমার কি কোণের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন আসো আমার যে বিষয়টা, আরেকটা বিষয় আছে এখানে, আচ্ছা দেখো আমার যে রিপালশনের রেঞ্জটা দেখো, আমার যদি গন পেয়ার আর গন পেয়ারের মধ্যে বিকর্ষণ এই মানটা সবচেয়ে বেশি, গন পেয়ার আর গন পেয়ারের মধ্যে যে বিকর্ষণটা সেটার মান সবচেয়ে বেশি, সেটা সবচেয়ে বেশি শক্তিশালী বিকর্ষণ। এরপরে গন পেয়ারের সাথে বন্ড পেয়ারের যে বিকর্ষণ সেটা, এরপরে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের যে বিকর্ষণ সেটা, বুঝতে পারছো? না বুঝলে দেখো, যেমন দেখো এখানে এই যে গন পেয়ার আর গন পেয়ার, এটা কি, এটা এলপি, এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার, তাই না? এই দুইটা লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ করে দেখো অনেক দূরে ঠেলে দিছে, ঠিক আছে? অনেক দূরে ঠেলে দিছে। আর এটা কি, এটা হচ্ছে বন্ড পেয়ার, তাই না? বিপি, এটা কি, এটা হচ্ছে বন্ড পেয়ার বিপি, ঠিক আছে? আর লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ এত বেশি না, যার কারণে কি বেশি দূরে যায় নাই। আর বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ ওইটা আরো কম, এটাও বিপি, তাই না? এটাও বিপি। তাহলে বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ কম, তাই কি এটারা এত বেশি কি ঠেলে আর দূরে পাঠাতে পারে নাই। এরা যেই পরিমাণ কি করছে, এটারে চাপ দিছে। এইখানে দেখো এই যে ইলেকট্রন গুলা
এখানে ইলেকট্রন আর এখানে ইলেকট্রন, দুইটাই তো ইলেকট্রন, বাট ওরা কি বিকর্ষণ করতে পারতো না? বিকর্ষণ করে এটার আরো চাপাইতে পারতো না? মানে এরা যে চাপটা এর উপরে দিছে সে বিপরীত চাপ দিতে পারতো না? দিতে পারে নাই। কেন পারে নাই? কারণ এটাও বিপি এটাও বিপি, দুইটা বিপি হওয়ার কারণে আমরা এখান থেকে দেখতেছি কি বিপি 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 যে আকর্ষণ, বিপি বন্ড পেয়ার যে আকর্ষণটা, বন্ড পেয়ার যে আকর্ষণটা সেটা সবচেয়ে কম, সবচেয়ে দুর্বল, যার কারণে ওই নিচের যে বন্ড পেয়ার যে ইলেকট্রন গুলা তারা কি করতে পারে না, এত বেশি ঠেলে বড় করতে পারে না। বাট এটা কি, এটা ধরো বিপি, এটাও ধরো বিপি, হ্যাঁ, বাট তোমার উপরের যে গন পেয়ার আছে, উপরের যে এলপি গন পেয়ার আছে, ওরা কি করে, ওরা নিজেদেরকে অনেক জোরে বিকর্ষণ করে, যে এলপি বিকর্ষণ বলের মান সবচেয়ে বেশি। দেখো ওরা কি করতে পারে, ওরা অনেক বেশি বিকর্ষণ করতে পারে, যার কারণে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা অনেক বড় হয়ে যায়, বুঝছো? তো আবার এদের মধ্যে এলপি বিপির মধ্যে যে কাহিনীটা, এটা আবার এটার চেয়ে কম, বুঝছো? এটার চেয়ে কম, আবার এটা এটার চেয়ে বেশি, আবার এটার চেয়ে কম। তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। ওই কারণে এটা, এই যে বন্ড পেয়ারের যে কোণটা সেটা সবচেয়ে ছোট হয়ে গেছে, সেটার মান কত হয়েছে এখন? সেটার মান হয়ে গেছে 104 ডিগ্রি। ওকে, আর বন্ড পেয়ারটা কিছুটা কম, মানে এটার চেয়ে একটু বেশি, কারণ এদের যে বিকর্ষণটা সেটা মাঝামাঝি পর্যায়ে। আর গন পেয়ারের বিকর্ষণ সবচেয়ে বেশি, তাই গন পেয়ারের মধ্যে দূরত্ব অনেক বেশি। ঠিক আছে, গন পেয়ারের মধ্যে দূরত্ব কি অনেক বেশি। সো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, তোমাদের আশা করি বোঝার কথা এই জিনিসটা, আশা করি তোমরা বুঝছো। এই জিনিসগুলো কয়েকটা যদি এক্সাম্পল দেখো তাহলে তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, কয়েকটা যদি এক্সাম্পল দেখো তাহলে তোমার হয়ে যাবে। যেমন দেখো এখানে কোনো গন পেয়ার নাই, নো গন পেয়ার, ঠিক আছে, কোনো গন পেয়ার নাই। তো কোনো যদি গন পেয়ার না থাকে তাহলে দেখো এখানে অ্যাকচুয়াল যে কোণগুলো সেগুলো আছে 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি, অ্যাকচুয়াল যে কোণটা সেটা আছে। বাট এখানে যদি গন পেয়ার থাকতো তাহলে কিন্তু মারামারি শুরু হয়ে যেত, বুঝছো? গন পেয়ারের মধ্যে গন পেয়ারের মারামারি, গন পেয়ারের সাথে বন্ড পেয়ারের মারামারি। বাট যখন কোনো গন পেয়ার থাকবে না তখন বিপি বন্ড পেয়ারের যে মারামারি, এটা এত শক্তিশালী না, যার কারণে এত বেশি কি করতে পারে না, হার্ম করতে পারে না। ঠিক আছে, এই যে আমরা SF6 এর ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাই, এখানে কয়টা, একটা গন পেয়ার উপস্থিত, SF6 এর ক্ষেত্রে একটা গন পেয়ার উপস্থিত। তো এই যে একটা গন পেয়ার উপস্থিতির কারণে এটার এদিকে চাপায় দেয়, এটারও এদিকে চাপায় দেয়, আলটিমেটলি কি এই জিনিসটা কি এদিকে চাপ খায়। ঠিক আছে, চাপ খায়া কোনটা কত হয়ে যায়, কোনটা হয়ে যায় 101.6 ডিগ্রি। ঠিক আছে, এই যে SF6 এর গঠনটা, 3D গঠনটা এখান থেকে দেখতে পারো চাইলে। দেখো এই যে দুইটা গন পেয়ার কি পরস্পর দুই পাশে চলে গেছে, এতটাই কি করছে, বিকর্ষণ করছে। বাট এরা দেখো এরা কি কাছাকাছি। ঠিক আছে, গন পেয়ারের মধ্যে যে বিকর্ষণটা সেটা। এরপরে আমরা জেনন ডাইফ্লুরাইডের ক্ষেত্রেও দেখতে পারি। দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে কয়টা গন পেয়ার, 3টা গন পেয়ার। দেখো 3টা গন পেয়ার, তো 3টা গন পেয়ার হওয়ার কারণে আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে এই যে ফ্লোরিন রে, দেখো ফ্লোরিন রে ডাইরেক্ট কি তোমার আচ্ছা এখানে 3টা গন পেয়ার। আবার দেখো এদিকে ফ্লোরিনেও কিন্তু 3টা গন পেয়ার। দেখো ফ্লোরিনেও কয়টা গন পেয়ার, 3টা গন পেয়ার। আলটিমেটলি এটা কি করতে পারে না, আহামরি হার্ম করতে পারে না, যার কারণে এই যে এদের মধ্যে যে ইয়াটা তোমার যেই স্ট্রাকচারটা সেটা কি হয়, সরলরৈখিক হয়। সো আশা করি তোমাদের কাছে এই বিএসসিপিআর থিওরিটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তবুও আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে এটা থেকে আরেকটু আলোচনা করার আর কি। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে sp হাইব্রিডাইজেশন আলোচনা করছি 180 ডিগ্রি যে ব্যাপারটা সেটা। এরপরে তোমার কার্বন ডাইঅক্সাইডেরটাও আলোচনা করছি, এই যে কার্বন ডাইঅক্সাইডের যে ব্যাপারটা সেটা sp2 হাইব্রিডাইজেশন। আর এদিকে হচ্ছে তোমার কি থাকে, এদিকে হচ্ছে তোমার ওই যে পি অরবিটাল থাকে, এই যে এদিকেও পি অরবিটাল থাকে, এদিকে অক্সিজেনের পি অরবিটাল থাকে। হ্যাঁ, এদিকেও অক্সিজেনের কি থাকে, পি অরবিটাল থাকে। এরা কি করে, সংকরায়ন করে, এরা সংকরায়ন করে, তাই না, এভাবে গঠন করে। এরপরে আমরা অ্যালকাইনের যে গঠনটা সেটাও আমরা দেখছি, আগেই দেখে ফেলছি এই জিনিসগুলা। সো আজকে এতটুকুই রাখি, মোটামুটি অনেক বেশি ক্লান্ত, আজকে এতটুকুই রাখি।
সো পরবর্তীতে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আমরা এই যে ভিএসিপিআর থিওরি আরো একটু ভালো করে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, বাট কিছু জায়গায় হয়তো একটু ঝামেলা থাকতে পারে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো ভালো করে, তখন তোমরা কি আরো বেশি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।